সত্যি কি এই টিকা ক্যান্সারের মতন জটিল রোগকে মেরে ফেলতে পারে? স্যার, আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনার উপরে ট্রাই করি একবার। অন্য কেউ যদি বলতো কথাটা, তাহলে এতক্ষণে আমি ওর কি হাল করতাম তা হয়তো তুমি জানো, কিন্তু তুমি বলাতে আমি বিশ্বাস করেছি। স্যার, এইটুকু বিশ্বাস আমার উপরে রাখতে পারেন। এর আগেও 5 জনের উপরে ট্রাই করেছি, ওখানেও ভালোই সফল হয়েছি। তোমার উপর বিশ্বাস আছে বলেই তো তোমাকে এই পর্যন্ত নিয়ে এসেছি। আমাকে 2 দিন সময় দিন, আমি ফাইনাল রেজাল্ট জানাবো। আজকে আরও 10 জন মানুষকে এই টিকা দেব। যদি তাদের মধ্যে 8 জন ব্যক্তি বেঁচে যায় তাহলে আমি ওই টিকার বাকি কাজ শুরু করব। যদি তুমি সফল হও তাহলে পুরো বিশ্বে তোমার সুনাম ছড়িয়ে পড়বে। সাথে সাথে আমরা এই টিকাও বিক্রি করে ফেলতে পারবো। এতে লাখো মানুষ উপকৃত হবে। এমনিতে আমাদের এই রিসার্চ সেন্টার রাশিয়ার অন্যতম বড় একটা গবেষণা কেন্দ্র। তোমার সব রকম জিনিস তুমি পাবে। জি স্যার, তবে যারা গরিব তাদের কিন্তু আমি ফ্রিতে দেব। আমাদের দেশে তুমি গরিব কোথায় পাবে? এখানে তো সবাই উল্টো বেশি দাম দিয়ে কিনতে চাইবে। আমি আমার দেশ বাংলাদেশের কথা বলছি। আমার দেশের বেশিরভাগ লোকই ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা যায়। আমি ওই সব মানুষদের পাশে দাঁড়াতে চাই। ওহো, আমি তোমার দেশের কথা ভুলেই গেছি। তবে অনেক ইচ্ছে আছে তোমার দেশে যাওয়ার, তোমার পরিবারের সাথে কথা বলার, যে তারা তোমার মতন একজন ছেলেকে জন্ম দিয়েছে। কথাটা শুনেই চোখে পানি চলে আসে আকাশের। কিন্তু আপনারাও বুঝতে পারছেন না, তাই তো? তবে চিন্তা করবেন না, সব কিছুই জানতে পারবেন। কি হয়েছে? চোখে পানি কেন? আমার পরিবার থেকে আমাকে বের করে দেওয়া হয়েছে। বের করে দেওয়া হয়েছে মানে? তাও তোমার মতন একটা সাকসেসফুল ছেলেকে? যখন আমাকে বের করে দেয় তখন আমি এইচএসসি পাশ করার পরেই বের করে দেয়। কিন্তু কেন বের করে দেয়? স্যার, সে অনেক বড় কাহিনী, অন্য কোনো দিন বলবো। আপাতত আমি এই কাজে মনোযোগ দিই। ঠিক আছে, তাই করো। তুমি 100% শিওর হয়ে আমাকে জানাও। আমি তোমার নামে পরে একটা পেটেন্ট করে দেব। ঠিক আছে স্যার। পরের দিন 10 জনের উপরে আরও উন্নত মানের এন্টারোমিক্স নামে টিকা দেওয়া হয়। স্যার, এটা কাজ করবে তো? গতবারের তুলনায় এটার মধ্যে অনেক উন্নত মানের মেডিসিন ব্যবহার করেছি। আশা করি এটা ভালোভাবে কাজ করবে। কতদিন পরে বোঝা যাবে এদের শরীরে এটা কি ঠিকভাবে কাজ করছে কি না? 3 দিন পরে এদের টেস্ট করাবো, তাহলে বোঝা যাবে। ঠিক আছে স্যার, তাই হবে। 3 দিন পরে সবার টেস্ট করা হয়, আর আশ্চর্যভাবে সবাই টেস্ট রিপোর্ট অনেক ভালো হয়। স্যার, টিকা তো কাজ করা শুরু করে দিয়েছে। তার মানে আমার রিসার্চ সফল হয়েছে। আমি তাহলে স্যারকে বলতেছি। ঠিক আছে, বলো তাহলে। ডিরেক্টর চলে আসে গবেষণাগারে। টিকার শতভাগ সাকসেস দেখে উনিও খুশি হয়। সত্যি আমি অনেক খুশি। তুমি তাহলে এবার বানানো শুরু করো। আমি পেটেন্ট তৈরি করার জন্য আবেদন করে নিই। জি স্যার, তাই করুন। পেটেন্ট তৈরি করার পরে আমি বড় একটা অনুষ্ঠান করব, যেখানে সব দেশের বিজ্ঞানীরা থাকবে। তাদের সামনে তোমার মান সম্মান কতটা উঁচু হবে! যা আপনি ভালো মনে করেন। 7 দিন পরে পুরো বিশ্বে এই নিয়ে তোলপাড় শুরু হয়ে যায়। কেননা ক্যান্সারের টিকা রাশিয়া বা আমেরিকায় আবিষ্কার করা হবে, এটা স্বাভাবিক। কিন্তু সবাই তো অবাক হয় এটা ভেবে যখন তারা জানতে পারে যে আবিষ্কার করেছে সে বাংলাদেশের একজন ছেলে। 10 দিন পরে একটা প্রেস কনফারেন্স, সেখানে 500 বিজ্ঞানী উপস্থিত থাকবেন। সাথে তাদের নিরাপত্তার জন্য রাশিয়ার আর্মি তো আছেই। যে দিন অনুষ্ঠান হবে সেদিন আমরা আবার রাশিয়ায় ফিরে আসব। এখন চলুন বাংলাদেশে ফিরে যাই। হাসিম, আমাকে একটা ডক্টরের কাছে নিয়ে যাবি? শরীরটা ভালো লাগছে না আমার। কালকে তোমাকে নিয়ে যাব। ব্যাংকে কিছু টাকা আছে, সেখান থেকে উঠিয়ে নিছো? এছাড়া তো কোনো উপায়ও নেই মা। যা পাই তা দিয়ে সংসার আর আমার বউয়ের খরচ চলে যায়। বাবার ওষুধের পিছনেও অনেক খরচ হয়। সেজন্যই ওই জমানো টাকা ছাড়া তো কোনো উপায় নেই। এখন চলো,
বাবাকে হসপিটালে নিয়ে যাই। পরের দিন হাসিব ওর বাবাকে নিয়ে হসপিটালে আসে, ডক্টর দেখাতে থাকে। দেখুন, ওনাকে কিছু টেস্ট করাতে হবে। ভয়ের কোনো কারণ নেই তো ডক্টর। ভয় পাচ্ছি বলেই তো টেস্টগুলো দিলাম। আমি ঠিক বুঝলাম না। আগে আমি শিওর হয়ে নেই, তারপর আপনারা তো জানতে পারবেন। ঠিক আছে ডক্টর, আপনি টেস্টগুলো লিখে দিন, আমি করিয়ে নিচ্ছি। ডক্টর টেস্টগুলো লিখে দেয়। ওই দিন সেগুলো করিয়ে নেয়। রিপোর্ট 3 দিন পরে দিবে জানায়। বাসায় এসে তা নিয়ে কথা বলতে থাকে। ভয়ের কোনো কারণ নেই তো? একটা ভয় আছে, আর সেটা নিয়েই কিছুটা আপসেট আছে ডক্টর। টেস্ট রিপোর্ট হাতে পাওয়ার পরেই বলতে পারবো। ঠিক আছে, এখন তাহলে বাজার করে নিয়ে আয়। হাসিকে বলনি বাজার করার জন্য? ও বাজার করেছে, কিন্তু তাও অর্ধেক। অর্ধেক কেন করবে? তা তুই হাসিকেই জিজ্ঞেস কর। হাসি, হাসি, এই হাসি, কি হয়েছে বলো? বাজার অর্ধেক করে চলে এসেছো কেন? টাকা না থাকলে আমি কি করব? আমাকে কল করতে। এমনিতে বাবার পেছনে অনেক টাকা যাবে, তারপর আমাদের সংসারে যে আয় তার কথাটা বাদ দিলাম। সত্যি আমরা অনেক অভাবে আছি। যদি আজকে আকাশ থাকতো তাহলে অনেকটাই সাহায্য হতো আমাদের। আকাশকে? ও থাকলে সাহায্য হতো কি করে? আকাশ আমার ছোট ভাই। কি? তোমার ছোট ভাই আর আমি তোমাদের বাড়িতে 3 বছর ধরে থেকেও জানতে পারিনি? সে অনেক পুরনো কাহিনী, তাও 10 বছর আগের। আমি তো কিছু বুঝতে পারছি না। বৌমা, ওর নাম নিয়ে কোনো কথা আমি শুনতে চাই না। ওর জন্যই আমাদের আজকে এই রকম অবস্থা হয়েছে, বুঝতে পেরেছো? আমাকে একটু ব্যাপারটা খুলে বলুন মা। এখন বলার সময় নেই, তুমি বরং রান্না শুরু করো, আমি বাকি জিনিসগুলো ঠিক করে নিচ্ছি। ঠিক আছে মা। দুজনে রান্না করতে চলে যায়। এখন হয়তো অনেকে ভাবছেন কেমনি কি ভাই, তবে চিন্তা করবেন না, সব রহস্য আস্তে আস্তে পাবেন আপনারা। রান্না শেষ, খাবার খেয়ে রাতের বেলায়। ওই, তুমি বলো না এখন। কি বলবো বলো? তোমার ভাইয়ের সম্পর্কে বলো। ওর সম্পর্কে এখন বলে কোনো কাজ নেই। ওর জন্য আমাদের অনেক বড় একটা ক্ষতি হয়ে গেল। আচ্ছা, আগে ওর ছবি দেখাও তো আমাকে। এটা 10 বছর আগের। এখন কি রকম হবে দেখতে তা জানি না। তো ওকে কেন বের করে দিলে? সে অনেক কাহিনী, আর যা কিছু হয়েছে সব কিছু হয়েছে একটা মেয়ের কারণে। কোন মেয়ের কারণে? আমারই মামাতো বোনের কারণে, যার কারণে মামার থেকে আমরা যে টাকা পেতাম উনি আমাদের সব টাকা মেরে দিয়েছে। মামার বাড়ি থেকে মায়ের যে ভাগ ছিল সেটা বিক্রি করে সংসারটা টিকিয়ে রেখেছি, নয়তো আমাদের পথে বসতে হতো। এই জন্য আমাদের বিয়েতে তোমার মামার পরিবারে কেউ আসেনি? হ্যাঁ, ঠিক ধরেছ। কিন্তু কি এমন কাহিনী হলো বলো? তোমাকে এখন কিছুই জানতে হবে না, তুমি এখন ঘুমাও। এরা ঘুমোতে থাকে। আপাতত ওইদিকে 3 দিন পর ফিরে আসবো, যখন রিপোর্ট দিবে। ততক্ষণে আমরা রাশিয়া থেকে ঘুরে আসি আকাশের কাছ থেকে। রাশিয়ার একটা সেফ হাউসে আকাশকে রাখা হয়, যে বাড়িটা রাশিয়ার মিলিটারি পাহারায় থাকে। রাশিয়ার টপ বিজ্ঞানীদের রাশিয়ার মিলিটারি সিকিউরিটি দিয়ে থাকে। কিছুক্ষণ পরে স্যার, আপনার সাথে একটা মেয়ে দেখা করতে এসছে। আচ্ছা, ওকে ক্যামেরার সামনে নিয়ে আসো, দেখি কে এই মেয়ে। সিকিউরিটি ক্যামেরার সামনে আনতেই অবাক হয়, কেননা মেয়েটি ছিল ইরা। একটা কাজ করো, ওকে ভিতরে পাঠিয়ে দাও। এরপর যদি আর কেউ আসে তাহলে তাকে বলবে 3-4 ঘন্টা অপেক্ষা করার জন্য। ওকে স্যার। ম্যাম, আপনি এবার যেতে পারেন। কোন দিকে যাবো আমি? ভিতরে মেন দরজায় কাউকে জিজ্ঞাসা করলে দেখিয়ে দেবে। ইরাও ভেতরে আসতে থাকে। তবে অনেকের মনে প্রশ্ন এখন, ইরা কি আকাশকে আগে থেকেই চিনতো? আকাশ যে ইরাকে আগে থেকে চিনতো তা তো আপনারা বুঝেছেন, কিন্তু কিভাবে কি তা আপনারা গল্পের সাথে থাকলেই বুঝতে পারবেন। এইদিকে এটা কিভাবে সম্ভব? এরা 5 বছর পরে আমার সাথে দেখা করার জন্য এত দূরে এসেছে, তাও বাংলাদেশ থেকে রাশিয়ায়। ও কি আমাকে জেনে এসেছে নাকি অন্য কোনো কারণ থাকবে? আচ্ছা, ও যদি আমাকে চিনতে না পারে তাহলে ওকে এত তাড়াতাড়ি
আমার পরিচয় দেব না আমি। কিছুক্ষণ পরে ইরা ভিতরে আসে। ভিতরে এসে আকাশকে দেখে ও চিনতে পারেনি, যদিও 5 বছর আগে দেখেছে, কিন্তু 5 বছর আগের চেহারা আর এখনকার চেহারার অনেক পরিবর্তন। আমি এসেছি আপনার সাথে কথা বলার জন্য। আমি এসেছি আমার বাবার সাথে। কয়েকটা দিন পরেই তো আপনার কনফারেন্স আছে। আমি এর আগেই আপনার সাথে একটু কথা বলতে চাই। যাক, আমাকে তাহলে চিনতে পারেনি। আমি কি বলবো? জি বলুন। আচ্ছা, ক্যান্সারের ওই টিকা আপনি কত টাকায় বিক্রি করবেন ভাবছেন? আমাদের একটা মেডিকেল আছে, যদি আপনি বিক্রি করেন তাহলে আমি কিনবো। তাহলে আমাদের দেশের ধনী মানুষদের বাঁচাতে পারবো। কিন্তু যারা গরিব তাদের কি হবে? ধনীদের বাঁচার যেমন অধিকার আছে, তেমনই গরিবদেরও আছে। কিন্তু যে গরিব সে কি পারবে এত দাম দিয়ে টিকা কিনতে? তারা হয়তো পারবে না, কিন্তু তাই বলে কি তাদের বাঁচার কোনো অধিকার থাকবে না? যেখানে ধনীরাই অধিকার পাচ্ছে না, সেখানে গরিব লোকেরা পেয়ে কি করবে বলুন? তুমি আগেও যেমনটা ছিলে এখনো তেমনই আছো। কি ভাবছেন বলুন? কত টাকা বিক্রি করবেন? আমি জানতে পেরেছি আপনি বাংলাদেশি, সেজন্য আমি আপনার কাছে এসেছি। দেখুন, ওই প্রেস কনফারেন্সে দাম নিয়ে আলোচনা করা হবে, তখন হয় শুনে নেবেন। আবিষ্কার করেছেন আপনি, তাহলে আপনি একটা দাম বলতে পারেন। যদি এই দেশে রুবল বাংলাদেশের হিসাবে 1 টাকা 50 পয়সার পার্থক্য। দেখুন, গবেষণা থেকে এ দাম নির্ধারণ করা হবে। আমার জন্য 10টা রাখবেন। এই টিকা প্রথম দিকে 1 লক্ষ বাড়ানো হবে। পুরো বিশ্বের বিজ্ঞানী আসবে, সেজন্য এক একজন তো 1000 টিকাও নিয়ে যাবে। আমি যদি ওই দিন উপস্থিত থাকতে পারবো কিনা জানি না, তাও চেষ্টা করে যাচ্ছি থাকার জন্য। আপনারা এত লোভী কেন বলুন তো? এখানে লোভের কি আছে বলুন? সবাই তো বিজনেস করতে চায়। তাই বলে জীবন নিয়েও বিজনেস করবেন? তো কি হয়েছে? এই শহরে যাদের টাকা আছে তারাই বাঁচবে, যাদের নেই তারা বেঁচে কি করবে? যে ফকির সে বেঁচে থেকে কি করবে বলুন? এমনিতে তো খেতে পায় না। তাহলে আপনার মতে গরিবদের বাঁচার কোনো অধিকার নেই, তাই তো? অধিকার সবারই আছে, কিন্তু অবস্থা বুঝে তারপর বাঁচতে হবে। যারা ধনী তাদের চিকিৎসা দেওয়া হয় একরকম, যারা গরিব তারা তো অনেক হসপিটালের বারান্দায়, তাদের ঠিক মতো জায়গা হয় না। এখন যে গরিব সে তো পারবে না ধনীর বরাবর যেতে। তাহলে তো গরিবরা এই টিকা থেকে বঞ্চিত হয়ে যাবে। আমাকে একটা কিছু তো করতেই হবে তাদের জন্য। কি ভাবছেন? তেমন কিছু না, আপনি আসতে পারেন। আপনার নাম্বারটা কি দেয়া যাবে? নাম্বার আপনার কাছেই আছে। আমার কাছে কিভাবে নাম্বার থাকবে? আপনার নাম্বার তো পুরাতনটাই আছে, ওখানেই পাবেন। আচ্ছা, এখন আসতে পারেন। আমি ঠিক বুঝলাম না। ইরাও কোনো কথা বলার সুযোগ না পেয়ে চলে আসে। আকাশও ভাবতে থাকে। ও তো দেখি আগের তুলনায় এখন আরো অনেক বেশি সেলফিশ হয়ে গেছে। আগে তাও অনেক ভালো ছিল, এখন তো দেখি টাকা ছাড়া কিছুই বোঝে না। আমাকে গরিবদের জন্য কিছু একটা তো ভাবতেই হবে। এখানকার পরিস্থিতি তো জানলেন, চলুন আবার বাংলাদেশে ফিরে আসি। ওখানে বাবা চলো, তোমার রিপোর্ট আনতে হবে। আমিও নিজের জায়গা ছেড়ে যাব না কোথাও। ঠিক আছে, তুমি বাসায় থাকো তাহলে, আমি গেলাম। বের হয়ে হসপিটালে আসে। রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে আসে। এই নিন রিপোর্ট। ডক্টর 10 মিনিট ধরে সবগুলো রিপোর্ট দেখার পরে যে ভয়টা পেয়েছি তাই হলো। কি হয়েছে ডক্টর? খারাপ কোনো কিছু? তেমনি, তবে অনেকটা অল্প। অনেকটা অল্প বলতে বুঝলাম না। আপনার বাবার ক্যান্সার ধরা পড়েছে। কি বলছেন ডক্টর? ঠিক বলেছি আমি। ওনার হাতে 5-6 মাস সময় আছে। এর ভেতর ওনার চিকিৎসা আপনাদের করাতে হবে, নয়তো ওনাকে বাঁচানো যাবে না। টাকা পয়সা তেমন একটা নেই, কিন্তু চিকিৎসা করলেও
ঠিক কী রকম খরচ পড়বে? দেখুন, এই রোগের কোনো চিকিৎসা নেই। আমি হয়তো আপনাকে কিছু ঔষধ লিখে দেব, সেগুলো আপনার বাবাকে খাওয়াতে পারেন, কিন্তু এতে তেমন কোনো উপকার পাবেন না। তাহলে কি বাবাকে কোনোভাবে বাঁচানো যাবে না? একটা উপায় আছে, তবে সেটাও অনেক সময় লাগবে। কি সে উপায়? কয়েকটা দিন আগেই রাশিয়ায় ক্যান্সারের টিকা আবিষ্কার হয়েছে। কয়েকটা দিন পরেই একটা অনুষ্ঠান শুরু হবে। সেখানে ঔষধের দাম নির্ধারণ করা হবে, আর ওই অনুষ্ঠানে সব কিছু জানানো হবে। তাহলে কি অপেক্ষা করতে হবে? এছাড়া আর কোনো উপায় নেই। আপাতত আমি কিছু ঔষধ লিখে দিচ্ছি, আপনারা সেগুলো খাওয়ান। ঠিক আছে, লিখে দিন। ডক্টর ঔষধ লিখে দেয়। সেই ঔষধ নিয়ে বাসায় ফিরে বাসায় এসে ওর বাবা মাকে বলে বিষয়টা। বাবা তো শুনেই কান্না করতে করতে ভেঙে পড়ে। ওনাকে যে আশা দিবে সেটাও পারছে না। বাবা, তুমি ভেঙে পড়ো না, দেখবে একটা না একটা উপায় তো বের হবেই। আমাদের হাতে এখনো 5-6 মাস সময় আছে হাতে, এর ভিতরে একটা না একটা ব্যবস্থা তো হবেই। বলছি, ওই টিকা বের হবে কবে? কিছু কি জানো? কয়েকটা দিন পরেই জানা যাবে। আমি দেখি বা আমার সাথে কথা বলে কিছু টাকা ম্যানেজ করতে পারি কিনা। আগে সবটা ঠিক তো হোক। এখানের পরিস্থিতি দেখে অনেকের গল্পে কিছু কাহিনী বুঝতে পারছেন, তবে সামনে আরও খোলাসাভাবে করা হবে। কয়েকটা দিন পরে আকাশ, কতদূর তোমার প্রস্তুতি? এই তো অনেকটাই। আচ্ছা, ওই দিন হয়তো অনেকেই এই টিকার দাম জানতে চাইবে, তখন কি বলবে? আমি তো ভেবেছিলাম দাম আপনি ঠিক করেছেন। তুমি জানো এটাতে ঠিক কত রুবেল খরচ হবে? সেজন্য তুমি তাড়াতাড়ি ঠিক করো। খরচ তো আসবে, তাও 1 মিলিয়ন রুবেল। তাহলে এটা কত টাকা দাম নির্ধারণ করবে? আপনার যা ভালো হয়। তবে আমার একটা কথা আছে। বলো, কি কথা? আমি কিছু গরিব মানুষদের জন্য কিছু টিকা ফ্রিতে দিতে চাই। সমস্যা নেই, তুমি দিতে পারো। তবে একটা কথা, আগে যারা রুবেল দিয়ে কিনতে চাইবে আগে তাদের জন্য বানাও। ওদের দেওয়ার পর বাকিটা তুমি বানিয়ে নিও, যাদের তোমার দেওয়ার ইচ্ছে হয়। বুঝেছো? ঠিক আছে স্যার, তাই হবে। তাহলে প্রস্তুত হয়ে নাও। ঠিক আছে। 2 দিন পরে দেশের সব বড় বড় বিজ্ঞানী এসে উপস্থিত। সবাইকে নিরাপত্তা দেওয়ার জন্য রাশিয়ার সেনা মোতায়েন করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে সবাই অধীর আগ্রহ নিয়ে বসে আছে। আপনারা সবাই এসেছেন, আমি অনেক খুশি হয়েছি। আপনাদের কথা চিন্তা করে আমাদের গবেষণা ক্যান্সারের মতন একটা মহামারী রোগের টিকা আমরা আবিষ্কার করতে পেরেছি। আর এই টিকা যে আবিষ্কার করেছে সে বাংলাদেশের এক বিজ্ঞানী। সবাই হাততালি দিতে থাকে, সাথে যে যার মতো করে প্রশ্ন করতে থাকে। সবার প্রশ্ন শোনার পরে দেখুন, এই টিকা পরীক্ষামূলকভাবে চালানো হয়। এই টিকা শতভাগ নিরাপদ। সেজন্য আমরা এই টিকা বাজারে ছাড়ব অনেক তাড়াতাড়ি করে। সেজন্য আপনাদের মধ্যে যাদের এই টিকা লাগবে তারা এখানে দেশ আর নাম এন্ট্রি করে যাবেন। কত পিস লাগবে আপনাদের সেটাও উল্লেখ করে দিবেন। তাহলে আমরা ওই অনুযায়ী প্রথম ধাপে তৈরি করব। কিন্তু সবাই তো বুঝলাম, তা যিনি এটা আবিষ্কার করেছে সে কোথায়? সে কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে আসবে। সে আসার আগে আমি এই ব্যাপারটা নিয়ে কথা বলছি। আচ্ছা, যদি এটা শতভাগ হয় তাহলে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? এই প্রশ্ন আমার না, এখানকার অনেকেই সেই প্রশ্নটা করতে চায়। তো বলুন, কি প্রশ্ন? আমরা যে টিকাগুলো নিব সেগুলো তো আমরা বিক্রি করতে পারবো না, কিন্তু পরবর্তীতে আপনারা যদি এই টিকা অন্য কারো কাছে বিক্রি করেন তাহলে তো আমাদের লস হয়ে যাবে। আপনারা যে যত অর্ডার করবেন সেই অনুযায়ী এটা বানানো হবে। যদি আপনাদের মতো অন্য কোনো মেডিকেল থেকে লোক আসে ওই দামেই কিনতে হবে, দাম কমার কোনো আশঙ্কা নেই। কিন্তু তারা যদি পরে কম দামে বিক্রি করে দেয়, তখন আমরা যে এতগুলো টিকা নিয়েছি আমাদের তো লস হয়ে যাবে। আপনাদের দেওয়ার 1 বছর পরে আমরা আবার ওই টিকা বাজারে ছাড়ব। এর ভেতরে আপনারা যেভাবে পারেন বিক্রি করতে পারেন। তবে একটা কথা, অধিক মূল্যে কিন্তু এই টিকা বিক্রি করা যাবে না। আমরা হাতে কিছু রেখেই বিক্রি করব,
তাহলে যিনি আবিষ্কার করেছেন তাকে এবার ডাকুন। তাহলে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, বিজ্ঞানী পারভেজ হোসেন আকাশ। আকাশ মঞ্চে আসে, সবাই দাঁড়িয়ে তাকে স্বাগতম জানায়। সবাই তো প্রশংসা করতে থাকে, সবার সাথে কথা বলতে থাকে। ওই সব কথা আপনাদের না জানলেও চলবে। স্যার, আপনার এখানে আসার পিছনে সাফল্য কাকে দিতে চান? আমার এখানে আসার পিছনে কারো সাফল্য নেই। আমি যতটুকু এসেছি নিজে এসেছি, কিন্তু এখানে আসার পিছনে একমাত্র সাফল্য হয়েছে ডিরেক্টরের জন্য, কারণ উনিই আমাকে বাংলাদেশ থেকে নিয়ে এসেছে। আচ্ছা, ওনার সাথে আপনার পরিচয় কি করে? উনি 5 বছর আগে একবার বাংলাদেশে এসেছিল। তখন আমি ছোটোখাটো রোগ নিয়ে রিসার্চ করতাম, এতে ওনার সাথে আমার পরিচয় হয়। কিন্তু আপনার মাথায় এই ক্যান্সার টিকা আবিষ্কার করার খেয়াল আসলো কোথা থেকে? এটাও ডিরেক্টর স্যারের কারণে, কারণ উনিই আমাকে বলেছে। সেজন্য আমি 2 বছর রিসার্চ করার পরেই আজকে সাকসেস। সত্যি স্যার, আপনি বাংলাদেশ থেকে একটা হিরো তুলে এনেছেন। সত্যি, ওকে এনে আমার কোনো দিক দিয়ে লস কিন্তু হয়নি, বরং অনেক লাভই হয়েছে। আপনারা তাহলে কে কত পিস নেবেন তা যাওয়ার সময় আপনাদের সামনের পেজ রাখা আছে, সেটা পূরণ করে কাগজ ওখানেই রেখে যাবেন, আমাদের লোক সেটা কালেক্ট করে নেবে। ওকে স্যার, তাই করব। আপনাদের সবার উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই। জি বলুন, কি কথা? আমি এখান থেকে কিছু টিকা গরিব মানুষদের জন্য ফ্রিতে দেব। দেখুন স্যার, আপনার আবিষ্কার আপনি দিতে পারেন, কিন্তু আপনি যদি ফ্রিতে গরিবদের দেন তাহলে আমাদের কি হবে? দেখুন, যারা গরিব তাদের পক্ষে তো কখনো সম্ভব নয় টিকা কেনার, সেজন্য তাদের কি বাঁচার কোনো ইচ্ছে থাকবে না? যদি এতে ধনীরা ও গরিব সেজে নেয়? ₹1,00,000 দাম, কোনো যাচাই বাছাই না করে আমি দেব নাকি? কিন্তু তাও ফ্রিতে দেওয়াটা কি ঠিক হবে? জানি হবে না, কিন্তু অনেক গরিব আছে যারা বাঁচতে চায়, কিন্তু রুবেলের জন্য বাঁচতে পারবে না। আমি তাদের সাহায্য করব। এতে ধনীরা কোনো সাহায্য না পায়? ধনীরা রুবেল দিয়ে কিনে নেবে। ঠিক আছে স্যার, তাই হবে। এরপর মিটিং শেষ, সবাই যে যার সামনে থাকা কাগজ পূরণ করে নেয়। ওখানে একটা অ্যাকাউন্ট নাম্বার আছে, ওই অ্যাকাউন্টে অগ্রিম রুবেল দেওয়ার জন্য বলা হয়, আর সবাই এতে রাজিও হয়। ফর্ম পূরণ করে সবাই চলে যায়। এরপর লোকেরা সব কাগজ নেয়। স্যার, এখন কি করব? এগুলো ল্যাবে নিয়ে চলো। তারপর কি করব? কে কত পিস নেবে আর কোন দেশের, সেগুলো কম্পিউটারে এন্ট্রি করো। তারপর কি করব? কত পিস অর্ডার পড়েছে তা হিসেব করবে। ওই হিসাব কি বানানো শুরু করব? এদের মধ্যে যারা রুবেল জমা দেবে ওই দেশের হিসেব করে তারপর আবার হিসেব করে বানাবো। তাদের তো 7 দিন সময় দেওয়া হয়েছিল। 7 দিন পরে এর হিসাব করব। এখন যা বলছি তাই করো। ওকে স্যার। এইদিকে হিসেব চলতে থাকে। 7 দিনে অনেক রুবেল পাঠায়। আকাশ কবে শুরু করবে? এই তো পর্যাপ্ত রুবেল উঠুক, তারপর কাজ শুরু করব সামনের মাসে, কেননা রুবেল অনুযায়ী তো কাজ শুরু করব। কতদিন লাগবে তোমার? এই তো 1 মাস তো লাগবেই। তারপর কি করবে? আমি বাংলাদেশে একবার যাব। ওখানে কেন যাবে? আমার বাবা মাকে, বড় ভাইকে একটি বার দেখে আসব। কিন্তু ওরা তো তোমাকে। ওনাদের সাথে হিসাব পরে করব, আগে আমার মামার সাথে হিসাব করতে হবে। আচ্ছা যাও, সমস্যা নেই, তুমি এই দিকটা ঠিক করে তারপর যাও। এখানে সব ঠিক করে সব দেশে এইগুলো ডেলিভারি দেওয়ার পরেই তারপর আমি ফিরে যাব। আর বাংলাদেশে যেটা যাবে ওটা আমি নিজে নিয়ে যাব। আচ্ছা, তোমার যেমনটা ইচ্ছে হয় করো। 3 দিন পরে এরা আবারও আসে কথা বলার জন্য। দেখুন, আপনাকে দেওয়া সম্ভব না। কিন্তু কেন? আমি ওই টিকা মানুষের জীবন বাঁচানোর জন্য তৈরি করেছি। আপনাদের দিয়ে তা অধিক মূল্যে বিক্রি করে তা নিয়ে ব্যবসা করার জন্য তৈরি করিনি। ওরা যেভাবে কিনে নেবে আমিও তো সেভাবেই কিনবো। আপনার দেশের সরকার থেকে আগে একটা অনুমতিপত্র লিখে নিয়ে আসবেন, তারপর পাবেন। আপনি যাদের দেবেন
তারা কি সরকারি লোক নাকি? তাদের দেশের সরকার থেকে পাঠানো হয়েছে। টিকা নিয়ে ওই দেশের সরকার বুঝবে। আচ্ছা, আমাকে একটা দিয়েন, তাহলে আমি আমার দেশে এটার উপর রিসার্চ করে আরও বানাবো। কথাটা শুনে আকাশ হাসতে থাকে। কেন হাসতে থাকে তা এরা বুঝতে পারছে না। হাসছেন কেন আপনি? ওই টিকার কেমিক্যালগুলো যখন একত্রিত হয় তখন ওই টিকার ভিতরে কি কি দেওয়া হয়েছে তা কোন মেশিনের মাধ্যমে জানতে পারবে না। তার মানে বুঝতে চেয়েছেন এই কেমিক্যাল একবার একত্রিত হওয়ার পর আর কোনো কিছু কোনোভাবে জানা সম্ভব না? ঠিক ধরেছেন। তবে ওই কেমিক্যাল আর মেডিসিন দিয়ে তৈরি করা এটার প্যাকেটের গায়ে লেখা থাকবে কোন বোতল কখন আর কতদিন পরে দিতে হবে। প্লিজ আমাকে একটা অন্তত দিয়েন। আপনার মতো লোভী আর স্বার্থপর মানুষকে তো কখনো এটা আমি দিব না। যখন আপনার দেশে নিয়ে যাওয়া হবে পারলে ওদের থেকে কিনে নেবেন। আচ্ছা, আমার উপরে আপনারা তো রাগ কেন? কারণ আপনি সাধারণ কোনো মানুষকে মানুষ বলে মনে করেন না, সবসময় অর্থের বড়াই করেন। আপনার কথা শুনে মনে হচ্ছে আমাকে খুব ভালো করেই চেনেন। ঠিক ধরেছেন। কিন্তু কিভাবে চেনেন? কিভাবে চিনি তা আমি এখন কোনোভাবেই বলতে চাই না। আমার কাজ আছে, 1 মাস আমি অনেক ব্যস্ত থাকবো। এবার আসতে পারেন। এরা কোনো উপায় না পেয়ে চলে আসে ওই দেশ থেকে। আকাশও টিকা তৈরি করার কাজে লেগে পড়ে। এইদিকে ইরা বাংলাদেশে আসার পরে এরা কি হয়েছে তোর, এভাবে রেগে আছিস কেন? বাবা আর বলো না, ওই বিজ্ঞানী আমাকে সোজা জানিয়ে দিল আমাকে টিকা দেবে না। শুধু কি তোকেই দিবে না? তা তো জানি না, আমাকে বলেছে 1 মাস পরে আমাদের দেশের সরকার থেকে এসে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু ওই ছেলে সম্পর্কে যতটা আর্টিকেলে পড়েছি এরকমটা তো মনে হয়নি। জানি না তুমি কি পড়েছ। ওই ছেলে গরিবদেরও ওই টিকা ফ্রিতে দেবে, কিন্তু আমাকে দেবে না। তোকে কেন দিবে না? ওই ছেলে নাকি আমাকে চেনে, সেজন্য দিবে না। ওই ছেলে তোকে কিভাবে চিনে? সেটা জিজ্ঞেস করেছি, বলেনি। এখন কি করব? আচ্ছা দেখি কি করা যায়। বাংলাদেশে টিকা আসলে আমি আগে একটা কিনে নেব, তারপর আমরা ওই টিকার উপরে রিসার্চ করে অনেকগুলো বানাবো। তার সম্ভব না। কেন সম্ভব না? ইরা ওর বাবাকে বাকি কথাগুলো জানায়। আবির চৌধুরী শুনে তো অবাক হয়। এটাও কি সম্ভব? ওই বিজ্ঞানী তো সেই কথাই বলল। কিন্তু তোকে কিভাবে চিনে? চিনলে বললে ভুল হবে, আমার সম্পর্কে অনেক কিছুই জানে, আর সে কারণেই আমাকে দেবে না। এই কারণে আমি তোকে বলেছি সবার সাথে ভালো ব্যবহার করার জন্য, কিন্তু তুই তো আমার কথা কোনোভাবেই শুনিস না। এখানে আমার কি দোষ? তুই কি এখনো বলছিস তোর কোনো দোষ নেই? তুই তো আমার মেয়ে। আমি তো জানি তুই কতটা লোভী আর স্বার্থপর, কিন্তু ওই ছেলে কিভাবে জানে? তুমিও এখন এই কথা বলছো আমাকে? বলছি তো কি হয়েছে, তোর এই সব কথাবার্তার জন্যই তোর এখনো বিয়ে দিতে পারিনি। আমি নিজেই বিয়ে করতে চাই না। অলরেডি তোর 25 বছর হয়ে গেছে। তো কি হয়েছে? তোর কি বিয়ে করে সংসার করতে হবে না? যা খুশি হয়ে যাক, আমি এত তাড়াতাড়ি বিয়ে করব না। যার দরকার সে এমনিতে করবে বিয়ে, যার দরকার নেই সে করবে না। কিন্তু তুই নিজেকে চেঞ্জ কর। আমি যেমন আছি তেমনই ভালো আছি, আমি আর নিজেকে চেঞ্জ করতে পারবো না। এখন টিকা কিভাবে পাবো? আগে তৈরি হয়নি, দেশ আসুক, তারপর না হয় এটা নিয়ে ভেবে দেখা যাবে। ঠিক আছে, যা ভালো মনে করিস। ওইদিকে আকাশ টিকা বানাতে ব্যস্ত। 1 মাস পরে আকাশ, টিকা তো বানানো শেষ। হ্যাঁ, সবগুলো -30°C তাপমাত্রায় রাখা হয়েছে। কি বলো, বরফ হয়ে যাবে না তো? এটা বাসায় ইউজ করা ফ্রিজ না যে খাবার রাখা হবে। এটা ব্লাড সংরক্ষণ করে রাখার মতো ফ্রিজের চেয়ে 1000 গুণ উন্নত মানের। কিন্তু যখন ওইগুলো তুমি দিবে তখন ওনারা কিভাবে সংরক্ষণ করবে এটা? এটা 10 দিন এই তাপমাত্রায় রাখা হবে। এরপরের গুণাবলী ঠিক থাকবে। তারপর তারা
হাসপাতালে ঔষধের জন্য যে ফ্রিজ ব্যবহার করে সেখানে রাখতে পারবে। আচ্ছা, এটার প্যাকেটিং? ওটাও ঠিক করতে হবে। এটার প্যাকেট হবে অনেক মজবুত, একথায় নিচে পড়লেও যেন না ভেঙে যায়। প্যাকেটের ভেতরে একটা কাগজ দেওয়া থাকবে। সে কাগজে কি থাকবে লেখা? এই টিকা কখন দিতে হবে, কত নাম্বার টিকা কোন সময়ে কতদিন পরে দিতে হবে সেসব লেখা থাকবে। এমনকি কোন কোন সমস্যা হলে এই টিকা দেওয়া যাবে না সেটাও লেখা থাকবে। তাহলে তো সবাই সব কিছু জেনে যাবে। মানুষের এইটুকু উপকার তো করতেই হবে। যদি সবটা না বলে দিই তাহলে কিভাবে হবে বলুন তো? তাহলে কতদিন আর লাগবে সময়? আপনি আজকে সবাইকে মেসেজ পাঠিয়ে দিন, 10 দিন পরে সবাই বাকি রুবেল নিয়ে এসে যেন টিকা নিয়ে যায়। ঠিক আছে, জানানো হবে সবাইকে। ওইদিকে সবাইকে জানানো হয়, সেই জন্য একটা নির্দিষ্ট তারিখ দিয়ে দেয় যেন সবাই উপস্থিত থাকতে পারে। দেখতে দেখতে ওই দিনটা চলে আসে, সবাই এসে উপস্থিত হয়। আপনাদের জন্য টিকা রেডি করা শেষ। এখানে বক্সগুলোতে টিকা রাখা আছে। আপনারা নিজেদের চেয়ারে বসে থাকুন, আপনাদের সামনেই টিকা পৌঁছে দেওয়া হবে। কে কতগুলো অর্ডার করেছে তা কিভাবে বুঝবো? বক্সে সব লেখা থাকবে। এইগুলো কিভাবে সংরক্ষণ বা কিভাবে দেওয়া হবে তা যদি বলতেন। প্যাকেটের ভেতরে কাগজে সব লেখা আছে, প্রতিটা দেশে আলাদাভাবে তাদের দেশের ভাষা অনুযায়ী লেখা হয়েছে। এতে তো আরো ভালো হয়েছে। একে একে সবাইকে টিকা দেওয়া হয়, শুধু বাংলাদেশের বাদে, কেননা তাদের আগে থেকেই বলে দেওয়া হয়েছে। যদি কিছু মনে না করেন, এটা প্রশ্ন করা যাবে কি? কি প্রশ্ন বলুন? আচ্ছা, কতগুলো টিকা বানানো হয়েছিল আর আমরা নিজের দেশ পর্যন্ত কতটা সেফভাবে যেতে পারবো? দেখুন, টিকা কতগুলো বানানো হয়েছে তা গোপন রাখা হয়েছে, তবে আপনাদের সেফভাবে এয়ারপোর্টে বিমানবন্দর পর্যন্ত এই টিকাগুলো পৌঁছে দেবে আমাদের রাশিয়ার আর্মি। এরপরেও যদি কেউ হামলা করে টিকা নিয়ে যায়? যদি এরকম কোনো ঘটনা কারোর সাথে হয় তাহলে তাদের পুরো রুবেল ফিরিয়ে দেওয়া হবে। তার মানে আমরা 100% সিকিউরিটি সহ বিমান পর্যন্ত পৌঁছাতে পারবো বলছেন? জি, ঠিক শুনেছেন। আপনারা বিমানে উঠে আমাদেরকে জানাবেন আপনারা সেফ আছেন। বিমান আকাশের পথে উড়াল দেওয়ার পরেই রাশিয়ার সেনা সেখান থেকে আসবে। এইটুকু সিকিউরিটির জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। এই সব কিছু টিভিতে জানিয়ে দেওয়া হলো যেন কেউ ভুল করেও আক্রমণ করার চেষ্টা না করে। ওইদিকে বস কিছু কি শুনছেন? সব কিছুই আমি শুনেছি। তাহলে এখন কি করবেন ভাবছেন? আমরা যে কোন একজনকে টার্গেট করব। কি বলেন? আমরা তো ভেবেছিলাম তেমন কোনো সিকিউরিটি তাদের দেয়া হবে না। আমরাও তো সেটাই ভেবেছিলাম, সেজন্য 20 জনের ওপর হামলা করার চিন্তা করেছিলাম। কিন্তু এখন শুধুমাত্র একজনের ওপরে হামলা করব, আর যতগুলো টিকা আমরা পাবো সেগুলো বিক্রি করে আরও ধনী হব আমরা। কিন্তু আক্রমণ করব কার ওপরে? ওরা তো কাল সকালে বের হয়ে যাবে। আমি একটা রাস্তা বলে দিচ্ছি, এই রাস্তা দিয়ে কোনো দেশের লোক যাবে। বস, এই রাস্তা দিয়ে যে 10 জন যাবে ওটা এমনিতে ছোট দেশ, আমরা বড় কোনো দেশের ওপর আক্রমণ করব, এতে বেশি টিকা পাবো। তাহলে বড় দেশে একটা দেশ ঠিক, যে দেশে জনসংখ্যা যত বেশি হবে তত বেশি তারা টিকা নেবে। তাহলে সব কালকেই আক্রমণ করার চিন্তা করি। সেটাই করো। 30 জন লোক নিয়ে তারপর আক্রমণ করব। ঠিক আছে বস, তাই হবে। পরের দিন সকালবেলায় যে যার মতো রাশিয়ার সেনার নিরাপদ নিয়ে বেরিয়ে পড়ে। তখন ডেনির লোকেরা একটা দেশের বিজ্ঞানীদের উপরে টার্গেট করতে থাকে, যা তারা রাশিয়ার সেনাদের জানায়। আপনাদের কি ওদের উপর সন্দেহ হচ্ছে? অনেকক্ষণ ধরে লক্ষ্য করতেছি ওরা আমাদের পিছনে আসতেছে, আপনারা সামনে তো সেজন্য দেখতে পাচ্ছেন না। এত হুঁশিয়ারি দেওয়ার পরেও ওরা সাহস পায় কি করে? আমাদের নিরাপত্তার দায়িত্ব শুধু আপনাদের হতে। চিন্তা করবেন না,
আপনাদের নিরাপদভাবে বিমানে ওঠানোর দায়িত্ব আমাদের। সবাই প্রস্তুত হও। তার আগে ওদের বলো গাড়ি সরাতে। ওরা বলতে থাকে, কিন্তু তারা কোনোভাবেই কিছু বলছে না। স্যার, আমরা তো ধরা পড়ে গেলাম। এখন কিছুই করা যাবে না, আমরা এখন হাইওয়ে রাস্তার উপরে আছি, কিছু হলে পালাতেও পারবো না। ঠিক বলেছ তোমরা। আগে গাড়ির নিচে নামুক, তারপর আক্রমণ করব। কিন্তু কতজন সেনা আছে তা তো আমরা জানি না। 5 জন সেনার বেশি মনে হয় না দিবে, তাছাড়া আমরা আছি 30 জন। তারপর ওরা শোনা জানি না কেন ভাবে ওদের সাথে ফিরে উঠবে কি না। এখন কি করব? ওরা তো বারবার গাড়ি থামাতে বলেছে। এখন কোনো কিছু বলার দরকার নেই। একটু পরেই হাইওয়ে থেকে নেমে যায় ওরা, এরপর গুলি করা শুরু করে। আমাদের রক্ষা করুন। বললাম না কিচ্ছু হবে না। কিন্তু ওরা তো গুলি করতেছে। আপনারা চুপ করে থাকুন। তোমরা সরাসরি বোমা নিক্ষেপ করো। সেনারা বোমা ফেলতে থাকে, সামনের গাড়ি নিমেষেই ধ্বংস হয়ে যায়। ওরা তো আমাদের একটা কোনোভাবেই আক্রমণ থামিয়ে রাখা যাবে না। এরা একে একে আসে, সেনা ওদের মারতে থাকে। 30 মিনিটের মধ্যে ওদের মেরে ফেলতে থাকে এক এক করে। এরা তো 10 জন। তার মধ্যে আমাদের 20 জন অলরেডি মারা গিয়েছে। যদি আমরা না পালিয়ে যাই তাহলে তো কোনো কিছু করা যাবে না, ওদের হাতে মারা যেতে হবে। কিন্তু ওই টিকা। বস, নিজেরা আগে বাঁচি। তাহলে গাড়ি ঘোড়া তাড়াতাড়ি করে। এরা গাড়ি নিয়ে পালিয়ে যায়। সেনাদের যেহেতু মূল টার্গেট ছিল এদের নিরাপদে এয়ারপোর্টে নিয়ে আসা, ওরা সেটাই করলো। সেই জন্য আর ওদের পেছনে গেল না। নিন, আপনারা এখন নিরাপদ। এখন আর কোনো ভয় নেই। তাহলে এখানে সাইন করে দিন, আমরা চলে যাচ্ছি। সাইন করে দেয়, ওরাও চলে যায়। কিছুক্ষণ পরে এতগুলো লোক আর আমার এত দামি গাড়ি সব হারালাম। কে জানতো ওরা এতজন আসবে? তাছাড়া 6 জন সেনা হয়েও তো আমরা কোনোভাবে পারতাম না ওদের সাথে। রাশিয়ান সেনা বলে কথা, ওদের অনেক কৌশল আর অত্যাধুনিক সব হাতিয়ার আছে তাদের। এখন কি করবেন? আগে যা করেছি তাই করব। কিন্তু বস, কয়েকটা দিন আমরা চুপ করে থাকি। আপাতত 1 মাস আমরা চুপ থাকব, কেননা এত কিছুর পরে ওরা কোনোভাবেই কিন্তু চুপ করে থাকবে না। তা তো জানি বস। পরিস্থিতি মোটামুটি ঠিক হয়ে যায়। সবাই নিজেদের দেশে পৌঁছে কাজ শুরু করে দেয়। টিকা পাওয়া যাচ্ছে তা এখন সবাই জেনে গেছে। যে যেভাবে পারছে টিকা কেনার জন্য অর্থ দিয়ে আগেই কথা বলতে থাকে। ওইদিকে যাক আকাশ, তুমি এমন একটা জিনিস আবিষ্কার করেছো যা সত্যি অনেক কাজে। তোমার কিন্তু কড়া সিকিউরিটি দিয়ে রাখা হবে। ওই রকম কিছুই হবে না। আর বাংলাদেশের সাথে যোগাযোগ করে বলে দিন আমি 7 দিন পরে আসব। ওরা যেন আমার নিরাপত্তার ব্যবস্থা করে। তা কবে আসবে তুমি? আগে যাই, পরিবারের অবস্থা বুঝি আগে, তারপর তো জানতে পারবো। যাই করো না কেন, তুমি কিন্তু সাবধানে থাকবে। তোমার উপর কিন্তু আক্রমণ হতে পারে। ওখানে আমার উপরে কে আক্রমণ করবে বলুন? তুমি কোনো সাধারণ ছেলে না, সেজন্য তোমাকে অপহরণ করতে চাইবে। ওইগুলো কিছুই হবে না। তাছাড়া আমার দেশের সেনা তো আছে। দেখো, তোমার দেশের সেনারা কি করবে তা আমি না, কিন্তু কি? আমি তোমার সাথে 5 জন সেনা দিব, যারা তোমাকে বাংলাদেশে সিকিউরিটি দেবে। ওদের দেখে তো বাংলাদেশদের আর্মিরাও ভয় পাবে। ওরা থাকলে আমি অনেকটা নিশ্চিত হব তোমার উপরে যেন হামলা না হয় এই নিয়ে। কিন্তু স্যার, ওরা যদি যায়? দেখো, তুমি কথা শুনো না কি না শুনো, 5 জন তোমার সাথে যাবে, এটাই আমার শেষ কথা। কি আর করার, মেনে নিতে হয়। কয়েকটা দিন পরে 5 জন রাশিয়ান সেনা নিয়ে রওনা দেয় বাংলাদেশের উদ্দেশ্যে। এদিকে বস, খবর পেয়েছি। কি খবর পেয়েছিস বল। টিকা নিয়ে বাংলাদেশে আসছে। তো কি হয়েছে? কেন, আপনি বললেন আক্রমণ করে সেই টিকা নিয়ে আসবেন। খবরের কাগজ কি পড়েছিস বা নিউজ কি দেখেছিস? কেন বস, কি হয়েছে?
যে নিয়ে আসবে তার নিরাপত্তার জন্য এয়ারপোর্ট থেকে শুরু করে ওকে সেইফভাবে সরকারি জায়গায় রাখা হবে। আক্রমণ যে করবে সেটা যেন সম্ভব না হয় কোনোভাবে। কি বলেন বস? এরকম তো দেখেছি। তাও একজন রেডি রাখছি, যদি সম্ভব হয় তাহলে হামলা করব। ঠিক আছে বস। ওইদিকে প্লেনে বসে ভাবতে থাকে। 10 বছর পরে নিজের দেশে যাচ্ছি, নিজের বাবা মা আর পরিবারের কাছে যাচ্ছি। আমি জানি না তারা কেমন আছে, কি করছে। আমাকে আজও ক্ষমা করবে কিনা জানি না। তাছাড়া আমার তো কোনো দোষও নেই। আচ্ছা আগে যাই, তারপর তো দেখা যাবে। তবে মামাকে তো একটা শিক্ষা দেবই আমি, এতটা ভয়ানকভাবে দেব যা ওনারা ভাবতেও পারবে না। কথাগুলো ভাবতে থাকে। কয়েকটা ঘন্টার ভেতরে চলে আসে বাংলাদেশের এয়ারপোর্টে। পুরো এয়ারপোর্টে সিকিউরিটি দিয়ে রাখা হয়েছে, আগের তুলনায় অনেক বেশি। বাংলাদেশের অনেক বিজ্ঞানী এসে শুভেচ্ছা জানাতে থাকে। স্যার, সত্যিই আমরা ভাবতে পারিনি আপনি নিজে টিকা নিয়ে আসবেন। এটা আমার জন্মভূমি, এখানে তো আসতেই হবে। চলুন আপনাকে নিয়ে যাই আমাদের সাথে। জীবন। এরা বের হয় কিছুক্ষণ পরে। বস, ওরা বের হয়ে গেছে। তোরা হামলা করার জন্য প্রস্তুত থাক। জি বস, আমরা তো প্রস্তুত আছি। আপনি শুধু হ্যাঁ বলেন, তারপর দেখেন আমরা কি করি। আর একটু সামনেই ওরা আসুক, তারপর হামলা করবি। ডেভিলের লোকেরা হামলা করতে থাকে। এতে কিছু পুলিশ অফিসার মারা যায়, সাথে কিছু আর্মির লোকও। তবে ডেভিলের সব লোকেদের মেরে ফেলেছে। আমার সব লোকদের মেরে ফেলেছে। এখন কি করবেন? আপাতত কয়েকটা দিন লুকিয়ে থাকতে হবে, এছাড়া নয়তো কোনো উপায় আর নেই। ঠিক আছে বস। ওইদিকে আকাশকে সেফভাবে ওরা হোটেলে নিয়ে আসে। সরি স্যার, আমরা বুঝতে পারিনি এরকম কিছু হয়ে যাবে। এটা হওয়ারই ছিল। তারপরেও বুঝতেই তো পারছেন। বললাম তো লজ্জা পেতে হবে না। আপনারা এগুলো রাখুন, আমি আপাতত রেস্ট নেই কিছুক্ষণ। জি অবশ্যই স্যার। এই তোমরা খোঁজ নাও কারা এই হামলার সাথে জড়িত। যারা জড়িত তাদের কাউকেই কোনোভাবে ছাড় দেওয়া চলবে না। জি স্যার, আমরা খোঁজ নিচ্ছি। ওইদিকে আকাশের বাবার অবস্থা দিন দিন খারাপ হচ্ছে, কেননা 2 মাস অলরেডি শেষ, আর 3 মাস বাকি আছে। দিন যত যাচ্ছে ততই সমস্যা বাড়তে থাকে। বাবা, এখন কি করব? একটা জমি বিক্রি করে দেবো কি? কিন্তু বাবা, এই রোগের তো কোনো চিকিৎসা এখনো বের হয়নি। ডক্টর তো বলেছে টিকা আসবে এই সপ্তাহে। আমি বরং একবার কথা বলে দেখি। ঠিক আছে, দেখ কি বলি। হাসি বাসে ডক্টরের সাথে কথা বলার জন্য। তখন দেখুন, টিকা বাংলাদেশে এসে পৌঁছালে ওই টিকার তাও 20 লক্ষ টাকার মতো লাগবে। কতদিন পরে পাবো টিকা? এই মাসের শেষেই টিকা বিভিন্ন মেডিকেলে ছাড়া হবে। বুঝতেই তো পাচ্ছেন, বাবার হাতে তো সময় কম। দেখুন, আমি সব জানি, কিন্তু কিছু করার নাই। টিকা আনা হয়েছে, ওভার অনেক রুলস আর প্রসেসিং করতে করতে 1 মাস তো লেগে যাবে। একটু তাড়াতাড়ি কি হবে না? বাংলাদেশের সরকারি ব্যবস্থা তো জানেন। তারপরেও একটু তাড়াতাড়ি যদি। আচ্ছা, আমি কথা বলে দেখতেছি, আপনি বরং টাকার ব্যবস্থা করুন। ঠিক আছে। হাসি বাড়িতে ফিরে আসে, এসে ওর পরিবারকে সবটা জানায়। তাহলে তুমি বরং একটা জমি বিক্রি করে দাও। সেটাই কর, তোর বাবাকে বাঁচাতে হবে। আচ্ছা, আমি বরং জমি বিক্রি করার জন্য লোক খুঁজতে থাকি। পরের দিন সব সংবাদের লোক আসে টিকার ব্যাপারে জানতে। তাদের সাথে কথা বলা হয়ে যায়। দেখুন, এই টিকা বিভিন্ন মেডিকেলে আমরা 1 মাস পরেই পৌঁছে দেব। আমাদের কাছে 1000 টিকা আছে। যেসব মেডিকেল থেকে টিকা লাগবে তারা যোগাযোগ করতে পারেন। তবে 1 মাস পরেই টিকা আপনারা পাবেন। এর দাম পড়বে 20 লক্ষ টাকা। এবার এই নিউজ পুরো বাংলাদেশ ছড়িয়ে পড়ে। সবাই এখন খুশি হয়। অনেক মেডিকেলের লোকেরা তো টিকা নেওয়ার জন্য অগ্রিম টাকাও দিতে রাজি। 3 দিন পরে। আচ্ছা শুনুন, আমি এখন বের হব। জি স্যার,
আপনার যেখানে ইচ্ছে হয় যেতে পারেন। আমি হয়তো আপনাদের এখানে নাও আসতে পারি। আমি আমার একটা পার্সোনাল কাজে যাব। যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করব কি? কি কথা বলুন? স্যার, আপনি যেখানে যাবেন যদি সে ঠিকানা দিতেন তাহলে কেউ আপনার খোঁজ করলে যেন তাদের দিতে পারি, প্লিজ স্যার। ঠিক আছে। ওরা বাড়ির ঠিকানা লিখে দেয়, তারপর চলে আসে ওখান থেকে। সাথে 5 জন রাশিয়ার আর্মি চলে আসে নিজ গ্রামে। এইদিকে গ্রামের লোকেরা তো চেনে না, তবে আর্মি দেখে ওনারা ভয়ে আছে। তোমাদের দেখে সবাই ভয়ে আছে, এই জন্য আমি তোমাদের আনতে চাইনি। এখন থাকবো কোথায়? স্যার আশেপাশে কোনো হোটেলে আমরা চলে যাই। এটা গ্রাম শহর না যেখানে হোটেল পাবো। তাহলে স্যার এখন কি করব? কি আর করবে, আপাতত দেখি কি করা যায়। তোমরা এই পোশাক চেঞ্জ করে নর্মাল পোশাক পরো। এটা গ্রাম, এখানে কেউ হামলা করতে আসবে না। তারপরও স্যার কিছুটা সিকিউরিটি তো দরকার। কি করার, ওই গ্রাম থেকে দূরে একটা হোটেলে উঠে পড়ে। ওই দিনটা রেস্ট নিয়ে আচ্ছা, আমি এখন বাড়িতে যাব, তোমরা হোটেলেই থাকবে। কিন্তু স্যার আপনার নিরাপত্তা? এখানে কিছুই হবে না, তোমরা থাকলে সবাই থাকবে ভাই, কেউ তো কথাই বলতে আসবে না। তাহলে এই ডিভাইসটা আপনার সাথে রাখুন। কি আছে এখানে? এখানে ট্র্যাকার লাগানো আছে, যদি আপনার কোনো অসুবিধা হয় তাহলে এই বোতাম চেপে দিবেন, তাহলে আমরা 10 মিনিটের মধ্যে আপনার কাছে পৌঁছে যাব আপনাকে ট্র্যাক করে। 10 মিনিটে কিভাবে? এখান থেকে আমার বাসায় তো 15 মিনিট দূরে। 2টা বাইক কিনে নিব আমরা, তাহলেই তো তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। তোমাদের দিকে কোনোভাবেই আটকে রাখা যাচ্ছে না। তা বাইক যে কিনবে, এ দেশের টাকা কোথায় পাবে? কেন, আপনি দিবেন? আচ্ছা নাও, 5 লক্ষ টাকা। আমরা 2 জন 2টা কিনে আনছি তাড়াতাড়ি। ওরা চলে যায় বাইক কেনার জন্য। আকাশও চলে আসে ওর ঘরের সামনে। ঘর দেখে অবাক হয়, কেননা বাড়িটা তেমন কোনো উন্নতি করতে পারেনি। এটা ভেবেই কষ্ট পাচ্ছে অনেকটা, তাও ভেতরে আসে। বাড়িতে কেউ আছেন? খেটাকে একটু বের হবেন? তারা কে এটা বলুন, আপনি কে? আমি বাড়ির বড়দের কাছে এসেছি। বাড়িতে মা ছাড়া কেউ নেই? আচ্ছা, আপনার পরিচয় বলবেন? আমি এই বাড়ির বড় বউ, আপনি বরং পরে আসুন। আপনার শাশুড়ির সাথে কথা বলা যাবে কি? ওখানে দাঁড়ান, শাশুড়ি মা যদি বলে তাহলে ভেতরে আসতে পারবেন। ডেকে দিন ওনাকে। কিছুটা সময়ের পর আকাশের মা চলে আসে। ওনাকে দেখে চোখের পানি চলে আসে। কে তুমি? আগে তো কখনো দেখিনি। আমি যে তোমারই ছোট ছেলে মা, জানি তুমি আমাকে চিনতে পারবে না এখন। তাছাড়া চিনবে কি করে? এখনকার চেহারা আর তখনকার চেহারা তো একরকম নেই। কি হয়েছে, চুপ করে আছো কেন? আপনার ছেলে আমাকে পাঠিয়েছে। কিন্তু হাসিব তো ওর বাবাকে নিয়ে হসপিটালে গেল। হাসপাতাল কেন গেল? ওর বাবার ক্যান্সার হয়েছে, সেজন্য টিকার ব্যাপারে কথা বলতে গিয়েছে। কথাটা শুনে চোখে পানি চলে আসে, কেননা আকাশ কখনো ভাবেনি ওর বাবার ক্যান্সার হবে আর ওকে সেই টিকা আবিষ্কার করার সৌভাগ্য হবে। আমাকে আপনার ছোট ছেলে আকাশ পাঠিয়েছে। কথাটা শুনে মা তো অবাক হয়ে তাকিয়ে থাকে। ওনার চোখে পানি চলে আসে আকাশের কথা শুনে। ভেতরে আসো তুমি, হাসি ওর জন্য নাস্তা নিয়ে আসো। ঠিক আছে মা। আকাশ ওর মায়ের সাথে কথা বলতে থাকে। আমার ছেলে কেন আসেনি? ও আসেনি? আপনারা তো ওকে বের করে দিয়েছেন, সেজন্য কোন মুখ নিয়ে আসবে বলুন? কিন্তু তোমাকে কেন পাঠালো, তাও 10 বছর পরে? আকাশ কিছু বলতে যাবে, তখন হাসিব ওর বাবাকে নিয়ে আসে ওখানে আসার পরেই এই ছেলেটা কি? আকাশের বন্ধু বলতেছে। কি, আমার ভাই এসেছে? ও আসেনি, আমাকে পাঠিয়েছে আপনাদের খোঁজ নেওয়ার জন্য। তাছাড়া ও কোন মুখে আসবে এখানে? ছোটবেলায় যা করেছে তারপরেও কোন মুখ নিয়ে আসবে? কিন্তু আঙ্কেল, আকাশের মুখে শুনেছি আপনাদের অনেক কিছু থাকার কথা, কিন্তু এখন তো দেখছি। সে ভাগ্য নেই।
আসলে আমার মামা মায়ের সব ভাগ নিয়ে গেছে। আপনারা মামলা তো করতে পারতেন। না থাক, সম্পত্তির জন্য কোনো মামলা জড়িয়ে সমাজে মান সম্মান হারানোর কোনো দরকার নেই। কিন্তু আকাশ কোথায়? আমাকে পাঠিয়েছে আপনাদের খোঁজ খবর নেওয়ার জন্য। আমার আর খোঁজ, কয়েকটা মাস পরে হয়তো মারাই যাব। এই সব কথা কেন বলছেন? আর বলুন না, একটা জমি ছিল, সেটা যাও বিক্রি করবো তাও দাম কম। আমার টিকা কেনাও হবে না। ওই টিকা মেডিকেল পর্যন্ত আসতে আরও 1.5 মাস লাগবে। বাবার হাতে সময় আছে মোট 3 মাস। ব্যাপারটা আমাকে একটু খুলে বলুন তো। হাসিব সবটা বলতে থাকে। সবটা শোনার পরে আঙ্কেল, আপনি কোনো চিন্তা করবেন না, আমি কালকেই আপনাদের জন্য টিকা নিয়ে আসব। ওই টিকা মেডিকেল আসবে 1.5 মাস পরে, তাহলে কালকে কিভাবে? তা আমার ওপরে ছেড়ে দিন। আমি কাল ওনাকে নিয়ে শহরে যাব, আর ওখানেই ওনার টিকা দেব। কিন্তু আমাদের কাছে তো এত টাকা নেই। জমি তো বিক্রি করে টাকা পেতে পেতে আরো 1 মাস লেগে যাবে সময়। আপনাকে 1 টাকাও খরচ করতে হবে না। আপনাদের ছেলে সব ব্যবস্থা করে আমাকে পাঠিয়েছে। আপনার চিকিৎসা কোনো কমতি হবে না। আমার ছেলেকে আসতে বলো। ও বলেছে যতদিন পর্যন্ত নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে না, ততদিন পর্যন্ত ও আসবে না। কিন্তু ও যদি আমাদের থেকে দূরেই থাকে, তাহলে কিভাবে কি করবে? তার জন্য আমি আছি, এ নিয়ে আপনারা চিন্তা করবেন না। ওই দিনটা ওনাদের সাথে কথা বলে নেয়। তারপর আকাশকে একটা রুমে থাকতে দেয়। আগে বাবার টিকার ব্যবস্থা করি, তারপর আমি বাকিটা দেখছি। আচ্ছা, ওই ছেলেকে রাখা কি ঠিক হবে? আমার ছোট ভাই ওকে পাঠিয়েছে, খারাপ কিছু হবে না। তারপরও তুমি কাল যাবে বাবার সাথে? আমি তো যাবই বাবার সাথে। পরের দিন আকাশ ওর বড় ভাই আর বাবাকে নিয়ে চলে আসে সরকারি টিকা অফিসে, যেখানে ক্যান্সারের টিকা সংরক্ষণ করে রাখা হয়েছিল। ওখানে ওর বাবাকে নিয়ে আসে। স্যার, আপনি এখানে? এসেছি একটা কাজে। আমাকে বলতে পারেন আপনি কেন শুধু শুধু কষ্ট করতে গেলেন? আমার একটা টিকা লাগবে, যদি আপনাদের কোনো অসুবিধা না হয়। স্যার, এইগুলো বলে আমাকে লজ্জা দিবেন না স্যার। আপনার নিজের আবিষ্কার করা টিকা আপনি নেবেন, এখানে আমার পারমিশন নেওয়ার কিছু হয়নি। আপনাকে এর জন্য কোনো টাকাও দিতে হবে না। কি বলছেন? এতে তো আপনাদের লস হবে। লস হলেও আপনার থেকে টাকা নেওয়া মানে নিজেকে ছোট করা। আপনি আমার কেবিনে আসুন, আমি টিকা নিয়ে আসতেছি। আকাশ ওর বাবা আর ভাইকে নিয়ে বিজ্ঞানী কেবিনে আসে। 10 মিনিট পরে টিকা নিয়ে আসে, এনে আকাশ ওর বাবার হাতে দেয়। এই নিন আপনার প্রাণ, আমি শুধু ওসিলা মাত্র। বাকি সব ক্ষমতা মহান আল্লাহ তাআলার। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা হলো, এই টিকা আবিষ্কার করার পরেই পুরো বিশ্বে আপনি প্রথম ব্যক্তি হবেন যিনি এই টিকা প্রথম নেবেন। কথাটা শুনে বাবা টিকা হাতে নিয়ে কান্না করে দেয়, কেননা উনি কখনো ভাবেননি এরপর কিচ্ছু হবে। তখনই ওখানেই ইরা চলে আসে। এ কি, আপনি এখানে কেন? এখানে কি থাকার কথা ছিল না? আপনার তো চলে যাওয়ার কথা, কিন্তু তা না করে এখনো থেকে গেলেন যে? দেখুন, আমার পার্সোনাল বিষয় আপনার নাক না গলালেই আমি বেশি খুশি হব। স্যার, আপনি নিজ হাতে ওনাকে টিকা দিন। ও কি পারবে? আরে যিনি নিজেই এই বাকিটা বলার আগে থামিয়ে দেয়। তারপর প্রথম ডোজ ওর বাবাকে দেয়, বাকিগুলো আকাশ ওর পকেটে রাখে। বাকি ডোজগুলো আমি সময় করে আপনাকে দেব। ভাইয়া, আপনি ওনাকে নিয়ে বাইরে যান। বাবা চলো তাহলে। বাবাকে নিয়ে বাইরে যায়। তখন রুমে বাকিরা ছিল। এটা কি করলেন আপনি? আমাকে বলছেন? জি, আপনাকে বলছি। আপনি ওনাকে কেন দিলেন? এই টিকা তো বলেছেন 1.5 মাসের আগে আপনারা মেডিকেল বিক্রি করবেন না, তাহলে এখন 2 দিনের মাথায় দেখছি। যিনি নিজেই এই টিকা আবিষ্কার করেছেন, উনি যদি একটা চায় তাহলে আমি না করব কি করে বলো? ওনাকে দিতে পারলে আমাকে কেন দিতে পারবেন না?
1.5 মাস আগে কোনো মেডিকেলে এটা দেওয়া যাবে না। উনি আবিষ্কার করেছে বলে উনি যা খুশি করবে। করব। তাতে আপনার কি সমস্যা? সমস্যা আছে। রুলস যখন এনারা করেছে তখন আপনার জন্য আলাদা কেন? আর যদি একটা কথা বলেন তাহলে খুব খারাপ হয়ে যাবে। কি করবেন শুনি? যে টিকার জন্য আপনি এরকম করছেন সে টিকা আপনি কখনোই পাবেন না। আমি তো নিয়েই ছাড়বই। আপনাকে আমি এই টিকা কখনো নিতে দেব না। আপনি ওনাকে কোনো টিকাই দেবেন না। আপনি বললেই ওনাকে শুনতে হবে। উনি যখন বলেছে যখন আমি আপনাকে কোনো টিকাই দেব না। এই যে মিস্টার, এতটা গর্ব করা ভালো না। গর্ব করা ভালো, কিন্তু আপনার মতো লোভী আর স্বার্থপর তো আর কেউ হয় না। বারবার আমাকে একই কথা বলেন। আপনি আমাকে কতটুকু চেনেন? এই তো 1 বছর চিনেছি। কি 1 বছর চিনেছেন আমাকে? কিন্তু কিভাবে? সেসব আপনার না জানলেও চলবে। ধন্যবাদ আপনাকে আমাকে টিকা দেওয়ার জন্য। তবে সত্যি নিজের আবিষ্কারের প্রথম টিকা নিজের বাবাকে দেওয়ার সৌভাগ্য করে দিলেন। কি ওই লোকটা আপনার বাবা ছিল? কেন, হওয়ার কি কথা ছিল না? আপনার তো শত শত কোটি টাকা, তাহলে আপনার পরিবার এইরকম কিভাবে? বললাম তো, আমার পার্সোনাল ব্যাপারে আপনাকে জানতে হবে না। যদি আমি ওখান থেকে বের হয়। তারপর ওর বাবা ভাইকে নিয়ে বেরিয়ে পড়ে ওখান থেকে। ইরাও ওদের ফলো করে চলে আসে বাস স্ট্যান্ডে। ওখানে আকাশ বাসের টিকিট কিনে গাড়িতে উঠে পড়ে। তখন একটু আগে যে 3 জন টিকিট কাটলো তারা কোন জায়গায় নামবে? এই সব তথ্য আপনাকে কেন দিব? 1000 নোট বের করে দেয় লোকটাকে। এবার তো বলবেন। লোকটা ঠিকানা বলে দেয়। ইরা সব নোট করে রাখে। ওখান থেকে চলে আসে। কিছু ঘন্টার মধ্যে ওরা চলে আসে ওদের গ্রামে। ইরা তো ওর বাবাকে সবটা বলে দেয়। তুই আবারও ঝামেলা করলে। আমি কি জানতাম নাকি এরকম কিছু হবে? এখন তো সব কিছু ধ্বংস হয়ে গেল। বাবা, আমি ওর গ্রামে গিয়ে ওকে রাজি করিয়ে তারপর আমি ফিরে আসব। কিন্তু ওখানে তুই থাকবি কোথায়? সে চিন্তা তুমি আমার উপর ছেড়ে দাও, আমি সেটা দেখে নিব। ওইদিকে আকাশ বাড়িতে নিয়ে আসে। টিকা পেয়ে সবাই তো অনেক খুশি হয়ে যায়। এটা এখন রেখে দিন, 7 দিন পরে আর একটা ডোজ দিতে হবে। আমার থেকে দিন। কিন্তু এত টাকা তুমি পেলে কোথায়? টাকা লাগেনি, আপনার ছেলে ওদের কল করে বলে দিয়েছে, সেই জন্য ওরা দিয়েছে। কবে যে আমার ছেলে আমার বুকে ফিরে আসবে? 2 দিন পরে ইরা আকাশের বাবার ছবি দেখে ঠিকানায় চলে আসে। বাড়িতে কেউ আছেন? আপনি কে? আমি আপনার ছোট দেবরের গার্লফ্রেন্ড হই। এসব কি বলছেন? যা সত্যি তাই বলছি। এখানেই দাঁড়িয়ে রাখবেন? ভেতরে কি আসতে দেবেন না? আচ্ছা, আসুন ভেতরে। ভিতরে এসে বসে। আকাশ তো দেখে রীতিমতো অবাক হয়। আপনি এখানে কেন? এখানে কি আসা যাবে? এটা কোনো হোটেল না যে আপনার যখন ইচ্ছা হবে আসবেন। তাছাড়া তুমি কে? আমি আপনার ছোট ছেলের গার্লফ্রেন্ড হই। বললেই হলো নাকি? কিন্তু আপনি এই বাসায় কেন? তাও আমার হবু শাশুড়ির বাড়িতে। ও আমার ছোট ভাইয়ের বন্ধু হয়, ওকে আমার ছোট ভাই পাঠিয়েছে এখানে। কিন্তু তুমি যে আমার ছোট ভাইকে চিনো তা কিভাবে বুঝবো? তাছাড়া ও কোথায়? 1 বছর ধরে আমার সাথে যোগাযোগ করছেন না, সেজন্য আমি অনেক কষ্ট করে আপনাদের ঠিকানা জোগাড় করে তারপর এসেছি এখানে। মিথ্যেবাদী কোথাকার। কথাটা ইরার কানে কানে বলে। ইরাও আবার আকাশের কানে কানে বলে, তুমি নিজেই তো মিথ্যে পড়েছ এখানে এসেছো। তোমার কাছে কোনো প্রমাণ আছে? দেখো, আমি যে এই বাড়ির ছোট ছেলের গার্লফ্রেন্ড, এটার যেমন কোনো প্রমাণ নেই, তেমনই তুমি যে ওর বন্ধু হও এটারও কোনো প্রমাণ নেই। সেজন্য ভালো হবে তুমি আমাকে সাহায্য করো আর আমি তোমাকে। যদি আমি রাজি না হই? তাহলে সত্যিটা বলে দুজনেই কি বের হয়ে যাবো এখান থেকে? তুমি দেখি অনেক চালাক। ঠিক আছে, তাই হবে। তোমার কি নিয়ে ফুসুর ফুসুর করছো? না আঙ্কেল, এমনিতেই কথা বলছিলাম। ওকে আমি আপনাদের ছেলের সাথে দেখেছিলাম। কিন্তু আমার ছেলে এখন কোথায়? ও সময় হলে চলে আসবে। বাবা, ওকে কি ভেতরে নিয়ে যাবো? রুম তো একটা খালি, তাও ওটাতেও থাকে। সমস্যা নেই,
আমি ওর সাথে থাকতে পারবো। তাছাড়া এর আগেও আমরা একসাথে কত আড্ডা দিয়েছি। কি হলো, বলছো না কেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন। আচ্ছা চলো ভিতরে। ইরা ভিতরে যায়। আকাশ আরো কিছুক্ষণ কথা বলতে থাকে। তখন আচ্ছা আন্টি, আপনার ভাই এখন কোথায় আছে? আমার বাড়িতেই আছে। ওনার সাথে একটা হিসেব বাকি আছে, সেটা মিটমাট করতে হবে। আমার ভাই এখন চেয়ারম্যান, ওর কাছে হিসাব মিটমাট করা তো দূরের কথা, সহজে ওর কাছেই যাওয়া যাচ্ছে না। আপনাদের উপর যে অত্যাচার করেছে তার হিসেব তো তাকে দিতে হবে। ওদের এখন অনেক ক্ষমতা। চিন্তা করবেন না, আমি সবটা সামলে নেব। এদের সাথে কথা বলে চলে আসে রুমে। রুমে আকাশকে দেখে ইরা চেঁচামেচি করতে যাবে, মুখ ধরে ফেলে। রুমের দরজা আটকে চেঞ্জ করতে পারলেন না? কথা বলছেন না কেন? মুখ চেপে ধরাতেই ইরা তো কথা বলতে পারছে না, সেই জন্য ইশারা করতে থাকে, পরে ছেড়ে দেয়। তাড়াতাড়ি পড়ে নিন। বের হয়ে যান, আমার হয়ে গেলে তারপর যাবেন। আমার সামনে পড়লে সমস্যা কি? আপনার কি লজ্জা শরম নেই? একটা মেয়ে আপনার সামনে চেঞ্জ করবে নাকি? যা দেখার নয় সবই তো দেখে ফেলেছি। এখন বের হয়ে গেলেও কি সে সবটা কি ফিরে আসবে? তা তো আসবে না, তাই বলে এভাবে তাকিয়ে তাকিয়ে দেখতে লজ্জা করবে না আপনার? যদি এভাবে থাকতে আপনার লজ্জা না করে তাহলে আমার কেন করবে? আমি তো রুমে একা থাকি, এটা আমার অভ্যাস বলতে পারেন। ঠিক আছে, যাচ্ছি রুমে। তবে এরপর থেকে চেঞ্জ করার আগে রুম লক করে নেবেন। মনে থাকবে। এখন বের হন। রুম থেকে বের হয়। তবে এখানে জানি অনেকে একটু খারাপ ভাবে নেবেন, কিন্তু এই সিনটা শুধুমাত্র বিনোদনের জন্য দেওয়া হয়েছে। এখানে খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে এই সিনটা লেখা হয়নি। কিছুক্ষণ পরে আবার রুমে আসে। এসে তো অবাক হয়, কেননা ইরা শাড়ি পরেছে, সেই জন্য তাকিয়ে থাকে ইরার দিকে। এমন তাকানো দেখে ইরা নিজেও কি বলবে বুঝতে পারছে না। এর আগে কখনো কি মেয়ে দেখেননি? মেয়ে তো দেখেছি, কিন্তু এভাবে শাড়ি পরা অবস্থায় দেখিনি। শাড়ি পরেছি আপনার জন্য। এখন বলুন কেমন লাগছে আমাকে? অনেক বেশি সুন্দর লাগছে আপনাকে। আমার জন্য কেন শাড়ি পরেছেন? রাশিয়ায় তো দেখতেও পান না, সেজন্য ভাবলাম পরে দেখাই। কিন্তু যা আমার হাজব্যান্ড দেখার কথা সেটা আপনি দেখে নিলেন। এখানে আমার কি দোষ বলেন? আচ্ছা, আমাকে দেখে ঠিক কি করতে ইচ্ছে হচ্ছে বলুন তো? ইচ্ছে তো অনেক কিছু করছে। তার মধ্যে যে কোনো একটা ইচ্ছের কথা বলুন, ওটা আমি পূরণ করব। সত্যি বলছেন তো? 100% সত্যি বলছি। কথাটা শুনে ইরাকে কোলে তুলে নেয়। আচমকা এরকম কিছু হবে যা ইরা নিজেও জানতো না। কোলে নিয়ে রুমেই হাঁটতে থাকে। ইরা চোখ বন্ধ করে আছে। 5 মিনিট হয়ে গেল তাও নামাচ্ছে না। সেই জন্য যখন চোখ মেলে তাকায়, দেখতে পায় আকাশের ঠোঁট ইরার ঠোঁট ঠিক কাছাকাছি এনে রেখেছে। বিষয়টা বুঝতে পেরে ইরা নিজেই ঠোঁট সামনে বাড়িয়ে দিয়ে কিস করতে থাকে। এরকম কিছু হবে তাও তো ভাবেনি, তবে আপনারাও যে ভাবেননি সেটাও জানে। কিন্তু এরা হঠাৎ করে এরকম কেন করলো, তা হয়তো অনেকের মনের মধ্যে প্রশ্ন জেগেছে, যা সামনে জানতে পারবেন রাত 9টায়। একটু পরে ভাবি খাবার খেতে থাকবে, এটা চেঞ্জ করে নিন। এরকম ভাবে সামনে গেলে সমস্যা হবে কি? একবার নিজের দিকে তাকান, তারপর ভেবে দেখেন। ইরা ওর দিকে তাকিয়ে নিজেই লজ্জা পায়, সেই জন্য শাড়ি চেঞ্জ করে নেয় কিছুক্ষণ পরে। আমি তাহলে কাল আপনার ভাইয়ের কাছে যাব। আমাকে নেবেন সাথে? আপনি এসে কি করবেন? বলা তো যায় না, যদি আমিও কোনো কাজে লেগে যাই। কিন্তু তুমি ওখানে গিয়ে কি করবে? ওনাকে একটা শিক্ষা দেব। আপনাদের ছেলেকে আপনাদের থেকে আলাদা করেছে, আবার সম্পত্তি থেকেও বঞ্চিত করেছে। একটা বিচার তো হতে হবেই। দেখো বাবা, তুমি এমনিতে আমাদের জন্য অনেক কিছু করেছো, এখন আবার যদি ওইদিকে যাও তোমাকে ওরা মারতে একবারও ভাববে না। চিন্তা করবেন না, আমি এখান থেকে যাওয়ার আগে সবকিছু একদম ঠিক করে তারপর যাব। আমার ভাই কিন্তু অনেক চালাক। ওইটা নিয়ে ভাববেন না। রাতে সব ঠিক করে আকাশ ইরা শুয়ে পড়ে আলাদাভাবে। এখন অনেকে বলবেন একটু আগেই তো দুজনে একসাথে। থাক ভাই, এত গভীরে না যাই, সামনে কি হচ্ছে তা দেখে আসি। সকালে
চলে আসে আকাশ ওর মামার বাড়িতে। তবে আশ্চর্য হলো ওর মামাতো বোন নীলাকে দেখে, সাথে 3 বছরের একটা বাচ্চা সহ। দেখেই বুঝতে পারলো এটা ওরই বাচ্চা। হলো, কি চাই আপনাদের? মামাকে মানে বলতে চেয়েছি, চেয়ারম্যান সাহেব কি বাড়িতে আছে? বাবা তো বাসায় নেই, আপনারা পরে আসুন। আচ্ছা, আপনাকে কিছু বলা যাবে কি? বলুন, কি কথা? বাচ্চাটা কি আপনার? এখানে কি বেড়াতে এসেছেন? বাচ্চা আমার, কিন্তু আমি বেড়াতে এসেছি নাকি এমনিতে এসেছি তা জেনে আপনার কি কাজ বলুন তো? বললে তো অসুবিধা নেই। আরে ছোট ম্যাম তো 1 বছর ধরে এই বাড়িতে, স্বামীর সাথে তালাক দিয়ে চলে এসেছে। ওই, তোকে মাতব্বরি করে কিছু বলতে বলেছি? ডিভোর্স কেন হলো? আপনি এত কিছু জেনে কি করবেন? যে কাজে এসেছেন সেটা করে চলে যান। আপনার বাবার সাথে কথা আছে, সে কথা বলে তারপর যাব এখান থেকে। তাহলে ইউনিয়ন পরিষদে চলে যান, ওখানে যা বলার বলতে পারবেন। সমস্যা নেই, আমরা অপেক্ষা করছি। রহিম, ওনাদের চেয়ার এনে দাও। কাজের লোক চেয়ার দেয়। ওখানে বসে আরো কিছুক্ষণ গল্প করতে থাকে। আচ্ছা, আপনার কি দরকার আছে এত কিছু? কেন, সমস্যা কি? যে কাজে এসেছি সে কাজ করেন, শুধু শুধু কোনো দরকার কি আছে অন্য কথা বলার? তুমি কেন আসতে গেলে সাথে করে? থেকে গেলে তো পারতে। থেকে গেলে তো এইসব আর দেখতে হতো না। বেশি কথা বলার দরকার নেই। তা বলছিলাম যে আপনার ডিভোর্স হওয়ার কারণ কি? কেন, আপনি কি সব কারণ জেনে শুনে আমাকে বিয়ে করবেন নাকি? বলা তো যায় না, করলেই করতে পারি। কি বললেন? না কিছু না, বলেন শুনি কিছুটা। আসলে বিয়ের 1 বছর পরে আমার বেবি হয়। স্বামী আর বাচ্চা নিয়ে ভালো চলছিল আমার দিনকাল। তাহলে ডিভোর্স কেন হলো? আমার হাজবেন্ড বাবার থেকে সম্পত্তি চাইলো। তা দিয়ে দিতেন, আপনি তো ওনার একটা মাত্র মেয়ে বলে কথা। বাবা অনেকবার দিয়েছিল। তারপর কি হলো? জুয়া খেলে সব টাকা উড়িয়ে দিত। যখন আমার কাছে টাকা চাইতো তখন বাবাকে বলে টাকা আনাতাম। এভাবে 20 লক্ষ টাকা শেষ করে দিল। কি বলেন, এত টাকা? মাঝে মাঝে টাকার জন্য গায়ে হাত তুলতো। তারপর আমি তাকে জানাই বিষয়টা। তারপর উনি ডিভোর্স করিয়ে দিল? ঠিক ধরেছেন। তা সে ছেলে কি করে, কিছু কি জানেন? বাবা ডিভোর্স করিয়ে তারপর ওই ছেলে আর ওর পরিবারকে জেলে ভরে দেয় 15 বছরের জন্য। অনেক সাংঘাতিক একটা কথা। তাহলে নতুন করে বিয়ে করেননি কেন? এই যে মিস্টার, আপনার এতে সমস্যা কি বলেন তো? আপনি তো দেখতেও খারাপ না, তাছাড়া বাচ্চা না থাকলে কেউ তো বিশ্বাস করবে না আপনার যে বিয়ে হয়েছে। কথাটা শুনে নীলার রাগ চলে যায়, কেননা আকাশ তো জানে নীলাকে কিভাবে শান্ত করাতে হয়। সত্যি আপনি কত ভালো। আমি তো আপনার সাথে কি না কি বলে ফেলেছি। আরে কোনো ব্যাপার না। আসলে বাবার ভয়ে আর আমার বেবি আছে বলে কেউ বিয়ে করতে চাইছে না। আপনারা বসুন, আমি আপনাদের নাস্তা দিচ্ছি। চলে যায় নাস্তা আনতে। ইয়া তো হাবলার মতো তাকিয়ে আছে। এতক্ষণ তো রেগেছিল। ওর প্রশংসা করলে ওর রাগ চলে যায়। তা তুমি জানো কি করে? আমি এরকম অনেক কিছুই জানি। আর কি কি জানো? সাথেই তো আছো, দেখতেই পারবে। একটু পরে নাস্তা নিয়ে আসে। খেতে খেতে আরো কিছুক্ষণ গল্প করতে থাকে। তখন নীলার বাবা ও চলে আসে। এরা কারা? বাবা তোমার সাথে কথা বলার জন্য এসেছে। তো বলো, কি বলতে এসেছো? আপনার বোনের সম্পত্তি আপনি মেরে খেয়ে আসছেন 10 বছর ধরে। তুমি কে এই কথা আমাকে বলার? আমি কে তা নয় পরেও জানতে পারবেন, কিন্তু আপনার ওপর কয়েকটা দিন পরেই মামলা করা হবে। কথাটা শুনে চেয়ারম্যান হাসতে থাকে। হাসি শুনে এরা একটু গুটিসুটি মেরে বসে। তোমার কি মনে হয় এইগুলো পুলিশ জানে না? জানি তারা আপনাকে কিছু বলবে না, কিন্তু আপনি এটা ভুলে যাবেন না, ওনারা বলেনি অন্য কেউ যে বলবে না, এটা কিন্তু ভুলে যান। ওই, তুই কে রে? ওদের হয়ে ওকালতি করতে এসেছিস? আমি কে তা আপনি অনেক তাড়াতাড়ি জানতে পারবেন। 10 দিনের ভেতরে আপনি নিজেই আপনার বোনের সম্পত্তির ভাগ নিজ হাতে দিয়ে দেবেন ওনাকে। সে আশায় তুই থাক,
আর এই যে মিস নীরা, আপনার জন্য অনেক কিছু অপেক্ষা করছে। আমার জন্য আবার কি অপেক্ষা করবে? 10 বছর আগে যে ছেলেকে মিথ্যে একটা অপবাদ দিয়ে বের করে দিয়েছেন, সে অন্যায়ের প্রতিশোধ তো নিতেই হবে। কিসের অন্যায় আর কিসের প্রতিশোধ? আপনার ফুফাতো ভাই যখন আপনাদের বাসায় এসেছিল, তখন তাকে একটা মিথ্যে অপবাদ দিয়েছেন। মনে আছে কি কথাটা? আমার কিছু মনে নেই। সমস্যা নেই, 10টা দিন অপেক্ষা করুন, তারপর বুঝতে পারবেন। ইরা, চলো এখন। নীলা, ওই ছেলে কি বলে গেল? বাবা, ওই ছেলের কথা শুনে আমাদের কোনো কাজ নেই। তুমি ওর কথা শোনার কোনো দরকার নেই। আচ্ছা, ওই ছেলেটা কে আর ওদের হয়ে কেন ওকালতি করতে এসেছে? সেটাই তো বুঝতে পারছি না। আমি ওই ছেলের ব্যাপারে খোঁজ লাগাচ্ছি। কিছুক্ষণ পরে ইরাকে বাসায় দিয়ে আকাশ গাছের নিচে আসে, তাও মাঠের কাছে। ওখানে এসে ওর স্যারকে কল দেয়। হ্যাঁ আকাশ, বলো। আমার একটা সাহায্য লাগবে। আরে, তোমার জন্য সব করা যাবে, বলো কি করতে হবে। ওনাকে সবটা বুঝিয়ে দেয়। সবটা শোনার পরে আমাকে আজকের দিনটা সময় দাও, আমি কাল তোমাকে জানাবো। ঠিক আছে স্যার। রাতে বাসায় চলে আসে। এসে আবার সবাই কথা বলতে থাকে। চিন্তা করবেন না, আপনার ভাই আপনাকে আপনার সম্পত্তি ঠিকই বুঝিয়ে দিতে বাধ্য হবে। কিন্তু বাবা, কি দরকার এত ঝামেলা করার ওর সাথে? ওটা আপনার পাওনা। কিন্তু ওর ভাই চেয়ারম্যান, পরে তো আমাদের সাথে ঝামেলা করবে অনেক বেশি। ঝামেলা করার সুযোগও পাবে না। আচ্ছা, আমার ছোট ভাই কোথায়? সময় হলে চলে আসবে। এরা, তুমি কি জানো না, আমার সাথে তো 1 বছর ধরে যোগাযোগও করছে না। কিন্তু 1 বছর আগে কি করতো সেগুলোও কিছু বলেছে? না ভাবি, ওইগুলো কিছু বলেনি। তুমি কি কিছু জানো? ও দেশের বাইরে আছে, আর আপনাদেরও নিয়ে যাবে বলেছে। আমরা বাংলাদেশের বাইরে যাব। আমি এই জায়গা ছেড়ে কোথাও যাব না। আমিও নিজের জায়গা ছেড়ে যাব না কোথাও। বাবা মা না যেতে চাইলে আমি আর এসে কি করব? তুমি না গেলে আমিও যাব না। হায় আল্লাহ, কেউ দেখি যাবে না, তাহলে আমিও যাব না। কি বলেন? বিয়ের পরে জামাই থাকবে দেশের বাইরে আর বউ থাকবে এখানে, ব্যাপারটা কেমন একটা দেখে না? তো কি হয়েছে, সব প্রবাসীরা তো বউ রেখে দেশের বাইরে থাকে, আমিও থাকবো তাদের মতো। যদি সে নিয়ে যেতে চায় তখন? যদি জোর করে তখন না হয় আমি ভেবে দেখব। কিন্তু কোন দেশে এখন থাকে ও? সেটা পরেও জানতে পারবেন। এখন সবাই তাহলে ঘুমাতে যান। যে যার মতো ঘুমাতে যায়। ইরা আকাশ বসে আছে। আপনার মাথায় কি গোবর ভরা? আমি কি করলাম? আমি তো এই বাড়ির ছেলেকে চিনি না, সব জানার পরেও কেন আমার পেছনে লেগেছ? এমনিতে ভালো লাগে। আচ্ছা, একটা কথা আমার মাথায় আসছে না। কি কথা বলুন? তুমি তো মনে হয় না এই বাড়ির ছোট ছেলের বন্ধু হও, তাহলে তুমি কেন এই বাড়িতে থেকে এদের এত সাহায্য করছো? প্রয়োজন আছে বলে, কিন্তু তোমার ব্যাপারটাও তো সেম। তাহলে তুমি কেন এসেছো? সত্যি বলতে আমি এসেছি তোমার জন্য। আমার জন্য কেন? তোমাকে ভালোবেসে ফেলেছি, সেই জন্য। মজা করছো আমার সাথে? মোটেও মজা করছি না, আমি সিরিয়াসভাবে বলছি। আমার তো মনে হয় তুমি টিকা নেওয়ার জন্য আমার সাথে নাটক করছো। মোটেও নাটক না। যদি নাটক হতো তাহলে আমি শরীরটা তোমাকে দিতাম না। যদিও এটা ঠিক বলেছ, কিন্তু তুমি আমাকে ভালোবাসো এটা মেনে নিতে কষ্ট হচ্ছে। আমি কিন্তু তোমার সম্পর্কে সব খোঁজ খবর নিয়েছি। কি কি জেনেছো? তুমি যে আমার সাথে একই ভার্সিটিতে পড়তে, তুমি আমার পেছনে 1 বছর ঘুরঘুর করেছিলে, মনে পড়েছে কি এখন? কিন্তু তুমি আমাকে চিনলে কিভাবে? আমার মুখ দেখে তো চেনার কথা না। ঠিক ধরেছ, কিন্তু তোমার গলায় থাকা কার্ডটা দেখে আমার আর চিনতে অসুবিধা হয়নি। ও, তাহলে এই কাহিনী। নয়তো কি মনে হয় আমি এমনি এমনি তোমার সাথে রুম শেয়ার করে থাকবো, তোমাকে সব কিছু দেবো? তুমি ভাবলে কি করে? তুমি যখন সব জেনে গিয়েছো, তখন আমিও সত্যিটা বলে দিই। আমি জানি তুমি এদের ছোট ছেলে। বাহ, এটাও দেখি জেনে গেছো। তুমি তো দেখি কোনো কিছু জানার আর বাকি রাখুনি।
বর্তমান তো জানি, কিন্তু তোমার অতীত তো এখনো আমরা কেউ জানি না। কোন অতীতের কথা বলছো? যে অতীতটা তোমার মামাতো বোন আর মামা মিলে নষ্ট করে দিয়েছে। সময় হলে জানতে পারবে। আপাতত মামার থেকে মায়ের ভাগের সম্পত্তি উদ্ধার করিনি। 10 বছর ধরে মামা মাকে কষ্ট দিয়ে এসেছে, সেসবের সত্য নেব, সাথে সাথীকেও একটা শিক্ষা দেব। সাথী মেয়েটা কি করলো? সবকিছু জানাবো তোমাকে, সাথে পরিবার আর পাঠক পাঠিকা সবাইকে। কেননা আমার অতীত তো কেউ এখনো জানে না। এটা ঠিক বলেছ, অতীতের সাথে জড়িত আছে আমার আর তোমার সম্পর্কের কিছু স্মৃতি। সময় হলে আমি সবাইকে জানাবো। এখন ঘুমাতে হবে। তোমার বুকে ঘুমাবো? বিয়ের আগে এইসব ঠিক না। তাহলে ওই দিন যা। আরে আসতে বলো, সবাই শুনে যাবে। ঠিক আছে, ঘুমাও। বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। কয়েকটা দিন কেটে যায়। এর ভিতরে উকিল থেকে শুরু করে সব কিছু ঠিক করে নেয়। সেই জন্য আকাশ ওর পুরো পরিবার নিয়ে চলে আসে ওর মামার বাড়িতে, তাও 10টা বছর পরে। হঠাৎ করে সবাইকে এখানে দেখে অবাকই হয়। এ কি, তুই এখানে কেন এলি, তাও 10 বছর পরে? উনি নিজে ইচ্ছেতে আসেনি, ওনাকে আমি নিয়ে এসেছি। তুই কেন নিয়ে এসেছিস আর কেন এসেছিস? আমরা এসেছি আমার মায়ের অধিকার আদায়ের জন্য। তোর মা হলো কি করে? আমার বন্ধুর মা, মানে আমারও মা। এখানে কি ফাজলামো হচ্ছে আমার সাথে? বেরিয়ে যা আমার বাড়ি থেকে। বেরিয়ে যেতে বললেই তো হয় না, অধিকার আদায় করার পরে যাবে। তা কে তোদের অধিকার আদায় করে দিবে? আমি দিব অধিকার আদায়। যাক, ঠিক সময় এসেছেন। ওনাকে তাহলে আপনি সবকিছু বুঝিয়ে দিন এখন। তা এই লোকটা কে? উনি ঢাকা হাইকোর্টের উকিল। ঢাকা ছেড়ে এখানে কেন এসেছে? এই নিন কোর্টের অর্ডার। কি আছে এখানে? আপনি 10 বছর ধরে আপনার বোনকে সম্পত্তি থেকে বঞ্চিত করে একই সব কিছু ভোগ করেছেন। সেজন্য এখন আপনার বোনের নামে আপনার যা কিছু আছে তার অর্ধেক লিখে দিতে হবে। এটা কি মামার বাড়ি আবদার? এটা মামার কাছে তার ভাগ্নেদের আবদার। আমি 1 টাকার সম্পত্তিও দিব না। তাহলে এখানে সাইন করুন। কি আছে এখানে? যদি আপনি সম্পত্তি না লিখে দেন তাহলে 10 বছরের জন্য কারাগারে কাটাতে রাজি আছেন, এরকমটাই উল্লেখ আছে। যদি লিখে দেন তাহলে কোনো সমস্যা নেই। যদি কোনোটাই না করি? তাহলে পুলিশ এসে নিয়ে যাবে। আমি একজন চেয়ারম্যান, আমাকে পুলিশ ধরবে? আপনি চেয়ারম্যান আর আমি হাইকোর্টের উকিল, সবকিছুর ব্যবস্থা আমিই করে এসেছি। অফিসার, ভিতরে আসুন। তোমরা থাকতে এরা কিভাবে? ওনারা সরাসরি কোর্ট থেকে অর্ডার নিয়ে এসেছে, আর কোর্টের অর্ডার তো মানতে হবেই। বুঝতেই পারছেন কথাটা। এখন আপনার কাছেই সব কিছু, আমাদের কিছু করার নেই। এদের বের করে দিলেই তো পারো। সেটাও সম্ভব না। যদি এদের ওপর আক্রমণ হয় তার সম্পূর্ণ দায়ভার আমাকে নিতে হবে। আমার চাকরিটাও চলে যেতে পারে, সেজন্য আমায় ওনাদের হয়ে থাকতে হবে। চেয়ারম্যান ভাবতে থাকে, এরা সব কিছু শুনে কাছে আসে। বাবা দিয়ে দাও, এই বয়সে এসে তোমাকে হারাতে চাই না আমি। আগে লিখে নেই, তারপর তোর মজা বোঝাবো। কাগজটা পড়ে শোনাও। কাগজে সব কিছু বুঝিয়ে দেয়। সবটা শোনার পরে নিলয় অর্ধেক লিখে দেয়। তার কিছুক্ষণ পরেই সবাই এক এক করে চলে যায় ওখান থেকে। শুধু আকাশের পরিবার আর নিলয় আর নীলা থাকে। ভিতরে চলুন, আপনাদের সাথে কিছু কথা আছে আমার। আবার কি কথা থাকবে তোর? আপনার মেয়ের বিষয়ে। ছোটবেলায় যার মিথ্যে কথা শোনার পরে আপনি আপনার বোনের সাথে এরকম খারাপ ব্যবহার করেছেন। আমি ঠিক বুঝতে পারছি না। বুঝবেন সবাই, তার জন্য 10 বছর আগে ফিরে যাই। ওখান থেকে শুরু করলে আপনি সবটা বুঝতে পারবেন। ঠিক আছে, বলো, শুনতেছি। মা, আমি মামার বাড়িতে গেলাম। তুই একা যাবি? পরীক্ষা তো শেষ, সেজন্য আমি একাই যাই। হাসিবকে নিয়ে যা। ভাইয়াকে বলেছি যাবে না ও। আচ্ছা, সাবধানে যাস তাহলে। চলে আসে মামার বাড়িতে। সন্ধ্যা হয়ে যায়। তখন নীলা নাস্তা নিয়ে আসে।
তুই আজকে কেন আসতে গেলি? আজকে আসাতে সমস্যা কি হয়েছে? আসার আগে একবার বলে তো আসবি। এটা আমার মামার বাড়ি, আমার যখন ইচ্ছা হবে আমি তখন আসব। এতে তোর কি? বাবা মা তো কেউ বাসায় নেই। বাসায় নেই মানে? কোথায় গিয়েছে? বাবা মা তো বিয়ে খেতে গেছে, ফিরতে রাত 11টার পরে হবে। তুই গেলি না কেন? আমি গেলে বাড়িতে কে থাকবে বল? আচ্ছা, তুই যখন এসেছিস তখন নাস্তা করে চলে যা। আমি পরীক্ষা দিয়ে এসেছি, কোথায় 2-3 দিন থাকবো তা না, তুই আমাকে এখনই বিদায় করে দিতে যাচ্ছিস? বোঝার চেষ্টা কর, তোর কথাটা ঠিক হবে না। ঠিক হবে না মানে? তোকে এত কিছু বোঝাতে আমি পারবো না। না বললে আমি কোথাও যাব না। আমার বান্ধবীরা আসবে, ওরা যদি এসে দেখে তুই এখানে, ওরা আমাকে অনেক কথা বলবে। সেজন্য তুই চলে যা, কালকে আসিস বা তুই 11টার পরে আসিস। ঠিক আছে, আমি নাস্তা করে তাহলে দোকানে গেলাম। ওখানে দোকানে কারোর সাথে আড্ডা দিয়ে কথা বলে সময় পার করে নেব। কিন্তু কিন্তু কি টাকা লাগবে তোর? তুই তো কখনো আমাকে সেদে সেদে টাকা দিদি না, আজকে হঠাৎ বলছিস, ব্যাপারটা কি বলতো? আরে তেমন কিছুই না, তুই অনেক মাস পরে এসেছিস বাড়িতে, তার উপর দোকানে থাকবি, খরচ তো হবেই। এটা তো ঠিক বলেছিস। আচ্ছা দে 500 টাকা, আমি তাহলে একসাথে খেয়ে তারপর আসবো। ঠিক আছে, এই নে টাকা। 500 টাকা পেয়ে খুশিতে চলে আসলাম দোকানে। তখন টিভিতে ক্রিকেট খেলা চলছিল, সেজন্য অনেককে দেখি বাজি ধরতেছে। কেউ বলে বলে বাজি ধরে, কেউ তো ওভার প্রতি, আবার অনেকে ম্যাচ অনুযায়ী। আমিও দেখতে থাকলাম আর মুড়ি চানাচুর খেতে লাগলাম। এভাবে 1 ঘন্টা কাটিয়ে দিলাম। তখন আমার পাশে থাকা একটা লোক, তোমাকে চেনা চেনা লাগছে। আমি আপনাদের চেয়ারম্যানের ভাগনা। আরে আগে বলবে না, ভিতরে আসো তুমি। আমি বাইরেই ঠিক আছি। আরে চলো তো ভেতরে। লোকটা ভিতরে এনে খেলাতে কিভাবে বাজি ধরতে হয় তা শেখাতে থাকে। তারপর আকাশও বাজি ধরতে থাকে। এভাবে রাত 10টা 30 বেজে যায়। বাজিতে হেরে গেল, কেননা আগে কখনো খেলেনি সেজন্য। দূর, আপনার জন্য সব টাকা আমার জলে গেল। আরে তুমি তো না বুঝেই উল্টাপাল্টা বাজি ধরো। সবটা তো আপনার কারণে হয়েছে, আমার টাকা ফেরত দিতে বলেন। বাজির টাকা তো ফেরত হয় না। আমি এত কিছু জানি না, আপনার কথায় আমি বাজি ধরেছি, এখন আমার টাকা ফেরত দিন, নয়তো আমি মামাকে সব বলে দেব। আরে ভাগনা, তোমার মামাকে কিছু বলতে হবে না, তুমি বরং টাকা নিয়ে যাও। দিন টাকা, এরপর থেকে কাউকে ভুলিয়ে ভালিয়ে এরকম বাজি খেলা শেখাবেন না। টাকা নিয়ে লোকটাকে উল্টো পাল্টা বকাবকি করে চলে আসলাম মামার বাসায়। মেন গেট খোলাই ছিল। কি ব্যাপার, গেট খোলা কেন? তারপর বাড়িতে কোনো মেয়ে মানুষের আলাপও নেই। নীলা তো বলেছিল ওর বান্ধবী আসবে, কিন্তু কোনো হইচই নেই। দেখি তো রান্না করে কিছু রান্না করছে কিনা। সেখানে এসে দেখে কেউ নেই, তার উপর নীলার রুমও ভেতর থেকে বন্ধ করা। নীলা, নীলা, এই নীলা। হ্যালো, আমার ফুফাতো ভাই চলে এসেছে। ও এখানে কেন, তাও এত রাতে? ওই তো এসেছে সন্ধ্যার দিকে, তোমাকে সময় দিব বলে। বাবা মার সাথে যায়নি কোথাও, সেজন্য ওকে 500 টাকা দিয়ে দোকানে পাঠিয়েছি, যেন ও না আসে তাড়াতাড়ি। হায় আল্লাহ, 11টা বেজে গেছে। খেয়ালই তো করিনি। এখন ও যদি আমাদের দেখে নেয় তাহলে তো তাহলে কি? তাহলে তো তবে তো বাবা মাকে সব বলে দিবে, আর বাবা মা যদি জেনে যায় তোমাকে তো ছাড়বে না, সাথে আমার যে কী অবস্থা করবে তা আমি নিজেও জানি না। ওকে কিছু টাকা দিয়ে দিই, দেখি রাজি হয় কিনা। আচ্ছা, আমি দরজা খুলতেছি। দরজা খুলে দেয়। আকাশ রুমে এসে একটা ছেলেকে দেখে তো অবাক হয়। নীলা, তুই তো বলেছিস বাসায় তোর বান্ধবী আসবে, কিন্তু এখানে একটা ছেলে, তার উপর দরজা বন্ধ করে। এতে তোমার কি সমস্যা? এই নাও 2000 টাকা, কাউকে কিছু বলবা না। আমি তো মামা মামিকে বলবোই সব কিছু। এই বলে আকাশ বের হয়ে আসে। তখন এখন কি হবে? একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? সব দোষ ওর উপর ছেড়ে দিই। তুমি কি পাগল? পরে বাবা মা ওর সাথেই আমার বিয়ে করিয়ে দেবে। তোমার বাবা মা রাজি থাকলেও
ওই ছেলেটা তো কখনো রাজি থাকবে না। এতে তোমার আর আমার ব্যাপারটাও কেউ জানলো না। ঠিক আছে। ওই রাতেই আকাশ ওর মামা মামিকে বলে, কিন্তু এর আগেই নীলা ওর বাবা মাকে উল্টোপাল্টা কথা বুঝিয়ে দেয় আকাশের নামে। ঠিক আছে, সকালেই আমি ওদের আসতে বলবো এই বাসায়, তারপর আমি ওকে বোঝাবো। সকালবেলায় আকাশের পুরো পরিবার এসে হাজির হয়। আমাদের এত জরুরি তলব কেন? তুই কি কিছু জানিস? তোর ছেলে আমার মেয়ের সর্বনাশ করতে চেয়েছিল। কার সর্বনাশ করতে চেয়েছিল? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোর ছেলে গতকাল রাতে আমার বাসায় আসে। বাসায়ও ও নীলাকে একা পেয়ে ওর সুযোগ নেয়। তবে ভাগ্য ভালো যে আমরা সময় মতো চলে এসেছি, নয়তো অনেক বড় একটা অঘটন ঘটে যেতে পারতো। আকাশ, এইসব কি শুনছি আমি? বিশ্বাস করো মা, আমি এইসব কোনো কিছুই করিনি। তাহলে কি নীলা মিথ্যা বলতেছে? দেখেছো বাবা, আমি তোমাকে বলেছিলাম না ও আমার নামে তোমাকে বানিয়ে বানিয়ে বলবে। এখন প্রমাণ পেলে তো তুমি। সেটা তো দেখলামই। দেখো, তোমার কোথাও ভুল হচ্ছে। আকাশ তো এর আগেও মীরার সাথে অনেকবার এই বাড়িতে একা ছিল, তখন তো কোনো কিছুই হয়নি। সেটাই তো বাবা, আমি কেন ওর সাথে এইগুলো করব? তুই যদি কিছু না করিস তাহলে কি ও মিথ্যে মিথ্যে তোর নামে অপবাদ দিচ্ছে? মিথ্যে দিচ্ছে, কারণ ও একটা ছেলেকে রুমে এনে অনেক খারাপ কাজ করছে। আমি বলেছিলাম তোমাকে সব বলে দেবো, সেজন্য ও এখন সব দোষ আমার উপরে দিচ্ছে। নীলা, কি বলছে ও? বিশ্বাস করো বাবা, ও মিথ্যে বলছে। থাক, তোকে কান্না করতে হবে না। আচ্ছা, ওরা যখন একটা ভুল করেই ফেলেছে তখন ওদের বিয়ে দিয়ে দেই। এছাড়া তো অন্য কোনো উপায়ও দেখছি না। না বাবা, আমি তো ওকে কোনোভাবেই বিয়ে করব না। তুই আমাকে বিয়ে করতে রাজি হলেও আমি তো তোকে বিয়ে করব না। বোন, তোর ছেলেকে বুঝিয়ে নে। যদি ও বিয়েতে রাজি না হয় তাহলে তোর সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। আচ্ছা, আমি ওকে বাড়ি নিয়ে বুঝিয়ে বলবো। একদিনের সময় দিলাম তোকে। পুরো পরিবার বাড়িতে আসে। সবাই তো আকাশের দিকে রাগী ভাবে তাকিয়ে আছে। সবাই এভাবে কেন তাকিয়ে আছো? তোর কি লজ্জা করলো না এইসব করতে? বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি। না করলে নীলা কি মিথ্যে মিথ্যে বলছে? হ্যাঁ, ও মিথ্যেই বলছে। আমি এত কিছু জানি না, তুই ওকে বিয়ে করবি। আমি ওর মতো খারাপ মেয়েকে কখনোই বিয়ে করব না। যদি বিয়ে না করিস তাহলে এই বাড়ি থেকে তুই বেরিয়ে যা। বাবা, এইসব বলছো? আমি ঠিকই বলছি। হয়তো বিয়ে করবে, নয়তো এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। মা, তুমিও এটাই চাও? তোর বাবা যা বলেছে সেটাই আমার কথা। ঠিক আছে, আমি তাহলে চলে যাব রাতেই। কিন্তু তুই যাবি কোথায়? যেদিকে চোখ যায় চলে যাব। রাতেই আকাশ বেরিয়ে যায়। ওইদিকে আকাশের মা নীলাকে কল দিয়ে বলে ব্যাপারটা। এখন আমার মেয়েকে কে করবে বিয়ে? হ্যাঁ, ও তো বললো বিয়ে করবে না। ঠিক আছে, তুই এই বাড়ি থেকে যে সম্পত্তি পাবি তার থেকে 1 টাকাও আমি তোকে আর দিব না। এটা কেমন কথা বললি তুই? আমার কথাই শেষ কথা। আমার মেয়ের সর্বনাশ করে পালিয়ে যাবে আর আমি ওকে ছেড়ে দিব? ভাবলি কি করে? কল কেটে দেয়। আকাশের মা কি করবে বুঝতে পারছে না। ওনার স্বামী আর হাসিবকে বলে, তোমার ছেলে আমাদের ডুবিয়ে দিয়ে গেল। বাবা, ও তো ইচ্ছে করে। তুই চুপ কর। বাবা, আমার মনে হয় এইসব কিছুতে নীলার কোনো হাত আছে। যাই থাকুক, আকাশের সাথে কোনো যোগাযোগ করবি না। এইদিকে আমার অপারেশন, ভেবেছিলাম তোমার ভাগের থেকে কিছু জমি বিক্রি করে চিকিৎসা করব। এখন তো সে পথ বন্ধ। আমরা বরং মামলা করি। কার নামে মামলা করবি? মামার নামে। তোমার ভাগ্যের সম্পত্তি, তোমার ভাগের সম্পত্তি তোমাকে দেবে না, এটা তো আইন মেনে নেবে না। কিন্তু তোর ভাই যে একটা অকাম করে গেল, ও তো সেটা নিয়ে বেরিয়ে এলে তো ওকে তো জেল খাটতে হবে, সাথে আমাদেরও।
ওর জন্য আমাদের সব মান সম্মান শেষ হয়ে যাচ্ছে। হয়তো ওর কোনো দোষ নেই। তুই চুপ কর। এখন নিজেদের কিছু জমি আছে, সেগুলো বিক্রি করে আপাতত আমার অপারেশনটা করিয়ে নেই। এছাড়া তো আর কোনো উপায়ও নেই। ওইদিকে নীলা তো অনেক খুশি আকাশের বাড়ি থেকে চলে যাওয়ার কথাটা শোনার পর। নীলা, তুই কোনো চিন্তা করিস না, আমি তোর বিয়ে অনেক ভালো পরিবারে দেখে দিব। আমি তো এত তাড়াতাড়ি বিয়ে করতে চাই না। আরে, আমি তোর বিয়ে আরো 3-4 বছর পরে দিব। সত্যি বলছো তো বাবা? সত্যি বলছি। এদিকে আর ওই দিকের কাহিনী তো শুনলেন, এবার আমরা চলুন ঘুরে আসি ইরা আর আকাশের কাহিনী নিয়ে। ওইদিকে আকাশ চলে আসে ঢাকায়। কিছু জমানো টাকা ছিল বলে সস্তায় কিছু ছেলের সাথে রুম শেয়ার করে থাকতে থাকে, সাথে টুকটাক কাজ করতে থাকে। যেখানে কাজ পায় সেখানেই কাজ করতে থাকে, মোটামুটি নিজের খরচ চালানোর মতো রোজগার করতে থাকে। 1 মাস পরে পরীক্ষার রেজাল্ট দেয়, ভালোই পাশ করেছে, সেই জন্য নতুন করে ভার্সিটিতে ভর্তি হয়। প্রথম দিনেই ঝামেলা হয় ইরার সাথে। এরা বড়লোক বাবার অহংকারী আর দেমাগি একটা মেয়ে। ওই ফকিনের বাচ্চা, চোখে কি দেখিস না তুই? আমার এত শখের বাইকটা তুই ফেলে দিলি। আমি তো কিছু করিনি। তাহলে কি এমনি এমনি বাইকটা পড়ে গেল? আপনি এভাবে বাইক রেখেছেন অথচ স্ট্যান্ড ছাড়া, এতে হালকা একটু নড়ে গেলে বাইক পড়ে যাবে, স্বাভাবিক এটা। এখন কি তোর থেকে আমাকে শিখতে হবে আমি কিভাবে বাইক রাখবো? কেউ যদি না জানে তাহলে তো আমাকেই তাকে শেখাতে হবে। তোর মতো ফকিনি আমাকে আবার কি শেখাবে? তোকে যেন আমি আমার আশেপাশে না দেখি কখনো। আমার এত শখ নেই। অতিরিক্ত শখ না থাকাই ভালো। এরপর থেকে সাবধানে রাখবেন বাইক। ওই তুই যাবি এখান থেকে? চলে আসে ওখান থেকে ক্লাসে, এসে ক্লাস করতে থাকে। ওইদিকে ইরাও ওর ক্লাসে চলে যায়, তবে ওরা আলাদা ক্লাসে পড়ে। পড়া শেষ করে চলে আসে মাঠে। ওখানে ওই এদিকে আয়। আমাকে কেন ডাকছেন? আমার জন্য কয়েকটা সিঙ্গারা নিয়ে আয়। আর তোরা কিছু খাবি? আমি কিন্তু তোমার সিনিয়র হই। তো কি হয়েছে? সিনিয়রদের সম্মান দিতে হয়, সেটা কি জানো না? তোর মতো ফকিনিকে আমি করব সম্মান? তা তুই ভাবলি কি করে? তোমার সিঙ্গারা তুমি এনে খাও। আমাকে না বলার সাহস কিন্তু অনেক ভয়ানক হবে। কি করবেন শুনি? ওকে ধর তো। বান্ধবী, মাঠে নিয়ে যাব নাকি এখানেই শায়েস্তা করব? এখানে না, মাঠে নিয়ে চল। ঈশা আকাশকে ধরতে যাবে, ওখান থেকে কোনোভাবে পালিয়ে চলে আসে। ইরা ঈশা তো হাসতেই থাকে। ছেলেটা কিন্তু অনেক ভয় পেয়েছে। ভয় পাওয়াই দরকার, এখানকার সবাই আমাকে ভয় পেতে হবে। দেখ, আমরা এসেছি পড়াশুনো করতে, যেন ভালো কোনো বিজ্ঞানী আমরা হতে পারি। সেটা তো করবই। এভাবে ফাঁকি দিলে কিভাবে কি করবি? এখনো সময় আছে অনেকটা, এত চাপ নেওয়ার দরকার নেই। তারপরেও দোস্ত। আচ্ছা এখন চল, স্যার কি যেন দেখাবে। ঠিক আছে, চল আমার সাথে। ওরা চলে আসে ক্লাসে, এদের শেখাতে থাকে। ওইদিকে আকাশের মাথায় হঠাৎ একটা চিন্তা আসলো, সেই জন্য ও স্যারের কাছে যায়। স্যার আসবো কি? হ্যাঁ, আসো, কি হয়েছে বলো। আপনার সাথে একটা বিষয় নিয়ে কথা বলেছিল। কি কথা বলো। স্যার, ক্যান্সারের মতো একটা মহামারী রোগের কি কোনো চিকিৎসা নেই? চিকিৎসা আছে, তবে সামরিক, মানে অনেকটাই খাওয়া আর না খাওয়ার মতন। স্যার, এর কোনো স্থায়ী চিকিৎসা কি নেই? চিকিৎসা তো আছে, তবে সেটা অনেক কঠিন। কিরকম? দেখো, এই রোগের তো কোনো চিকিৎসা নেই, তবে টিকার মাধ্যমে এই রোগের চিকিৎসা করা যায়। করোনার টিকার মতোই? ওই রকমই। তাহলে তো অনেক সহজ। যতটা সহজ ভাবছো ততটা সহজ নয়। 3 বছর ধরে পুরো বিশ্বেও বিজ্ঞানীরা এই ক্যান্সারের টিকা বানাতেই ব্যস্ত। কি বলেন স্যার? তাহলে তো হাজার বিজ্ঞানী চেষ্টা করে চলেছে। তা বলতে পারো, কিন্তু কেউই এখন পর্যন্ত পারেনি। ভবিষ্যতে আমি একবার চেষ্টা করব। করতে পারো। এই টিকা যদি একবার সফলভাবে তুমি পারো,
তাহলে দুনিয়া তোমার হাতের মুঠোয় থাকবে, তোমার থেকে ধনী আর কেউ থাকবে না। স্যার, আমি ধনী হওয়ার জন্য চেষ্টা করব না। আমি চেষ্টা করব আল্লাহর রহমতে মানুষদের মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনার জন্য। দোয়া করি তুমি সফল হও, কিন্তু তার জন্য তুমি আগে পুরো কোর্স শেষ করো, তারপর বাকিটা। জি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। কথা শেষ, দুজন দুই দিকে। তখন ইরা আবারও এসে আকাশের পথ আটকায়। আপনি আবারও এখানে কেন? স্যারের সাথে এত কিসের আলাপ তোর? উনি আমার স্যার হয়, ওনার সাথে আমার আলাপ থাকতে পারে। তা কিসের আলাপ, আমাদেরও একটু বল। বলার প্রয়োজন মনে করি না। সরেন তো সামনে দেখি। এই তোর সাহস তো কম না? আমার সাহস বরাবরই একটু বেশি। ও আচ্ছা, তোর কি মনে হয় তুই এত তাড়াতাড়ি এখান থেকে যেতে পারবি? কেন আটকে রাখবেন আমাকে? দরকার পড়লে তাই করব। কিছুদিন পরে আকাশের কাছে একটা সুযোগ হলো। ও কিছু বিজ্ঞানীদের সাথে কাজ করা শুরু করলো। কিভাবে ক্যান্সারের টিকা আবিষ্কার করা যায় সে বিষয়ে ধারণা দিতে থাকে। এইভাবে 3 বছর পার করে দেয়, কিন্তু তাও কোনোভাবেই পারছে না, কেননা এত উন্নত মানের মেশিন আর মেডিসিন তো এখানে পাবে না। ওইদিকে ইরাও জ্বালাতে থাকে আকাশকে। হঠাৎ একদিন, তোমার সাথে আমার কিছু কথা ছিল। জি স্যার, বলুন কি কথা? তুমি রাশিয়ায় যাবে। ওখানে কেন স্যার? তুমি যার জন্য এত কিছু করেছো সেটা একমাত্র তুমি রাশিয়ায় পাবে। কিন্তু স্যার, ওখানে এত খরচ? সব খরচ ওরা দিবে। কি বলেন স্যার? এটা তো আমার জন্য সৌভাগ্য। তা তুমি ঠিক বলেছো, তবে একটা শর্ত আছে। কিরকম শর্ত? তোমাকে ফাইনাল পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে হবে, তারপর তুমি ওখানে আবেদন করতে পারবে, এর আগে না। তাহলে তো আমাকে আরো 1 বছর অপেক্ষা করতে হবে। কোর্স শেষ না করে তো তুমি ওখানে যেতে পারবে না, যদিও যাও তাও তো কিছুই করতে পারবে না। ঠিক আছে স্যার, আমি সবটা দেখে নেব। 1 বছরই তো, তারপর আমি ঠিকই সবটা করে নেব। ঠিক আছে, যা ভালো মনে করো। কিছুদিন যেতে থাকে। তখন এরা আবারও আকাশের পেছনেই পড়ে থাকে। তোমার সমস্যা কি? আমার সমস্যা তো তুই। তাহলে আমার থেকে দূরে থাকবেন। আমি কেন দূরে থাকবো? তুই উল্টে আমার থেকে দূরে থাকবি, বুঝতে পেরেছিস? সমস্যা যার সেই দূরে যাবে, এটা তো স্বাভাবিক। তোর নামে এইসব কি শুনছি? যা শুনেছেন তা যদি না বলেন তাহলে বুঝবো কি করে? শুনছি তুই নাকি ক্যান্সারের টিকা আবিষ্কার করতে চেয়েছিস। ঠিক ধরেছিস। তা তোর কি মনে হয় তুই এটা পারবি? না পারার মতো কি আছে? অনেক কিছুই আছে। এত বিজ্ঞানীর মাঝে তুই আবিষ্কার করবি, এটা তো ভাবলেই আমার হাসি পায়। কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা যে ঠিক না, সেটাকে জানেন না? বলা তো যায় না কে কখন কোথায় উঠে যায়। তুই উঠবি উপরে, এটা তো ভাবলেই আমার হাসি পায়। আপনার হাসি পায় নাকি কান্না পায় এটা জেনে আমার কোনো কাজ নেই। তুই সামান্য একটা ছেলে হয়ে তুই ক্যান্সারের টিকা আবিষ্কার করবি? হয়তো একটা সময় আসবে যখন কি? তুই আমার আশেপাশে টিকা নেওয়ার জন্য যতই যাই করিস না কেন, আমি তোকে কোনোভাবেই টিকা দেব না, বুঝতে পারলি? বাহ, তোর দেখি কনফিডেন্স ভরা। অনেক কনফিডেন্স আমার নিজের মধ্যে। শেষমেশ তোকেই না আমার পায়ে এসে পড়তে হয় চাকরির জন্য। কথাটা বলে ইরা চলে যায়। আকাশও ওর কাজে মনোযোগ দেয়। 8 মাস পরে ওর পরীক্ষা, সেই জন্য পরীক্ষায় মনোযোগ দিতে থাকে ভালো করে। কিছু মাস পরে পরীক্ষা শেষ হয়। তবে এই 5 বছরে আকাশ ওর পরিবারের সাথে কোনো যোগাযোগও করেনি। কয়েকটা মাস পরে ওদের রেজাল্ট দেয়। সেখানে অনেক ভালো রেজাল্ট করার পরে, আকাশ, আমি তাহলে তোমাকে রাশিয়ায় যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। জি স্যার, এই উপকার করলে আমি সারা জীবন মনে রাখবো স্যার। চিন্তা করো না, আমি 2 মাসের মধ্যে তোমার যাওয়ার ব্যবস্থা করতেছি। স্যার বাকিরা দেখতে থাকে। 2 মাস পরে আকাশ রাশিয়া চলে আসে। ওখানে মস্কো শহরে নাম করা গবেষণারে আকাশের রিসার্চ চলতে থাকে। তাহলে বুঝতে তো পারছেন আকাশের অতীত। এরপর কাহিনী হবে আরও আবিষ্কার নিয়ে, যা অনেকের মাথায় ঢুকবে না, সেজন্য আর বলতে চাই না। তাহলে আমরা বর্তমানে ফিরে আসি।
তবে বর্তমান আর আগে একটা কথা বলি, আকাশ যে বিজ্ঞানী তা শুধুমাত্র ওর পরিবার থেকে গোপন রাখা হয়েছে। শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্য সে কাহিনীও জানিয়ে দিলাম, নয়তো ভুল ধরার জন্য অনেকে বসে থাকবে। সেই জন্য আগেই সব ক্লিয়ার করে দিলাম। তাহলে এবার বর্তমানে ফিরে আসি। বর্তমান নীলা, এসব কি সত্যি? না বাবা, মিথ্যে বলছো। তোমার কাছে কোনো প্রমাণ আছে? আমি যদি ভুল না করি, ও যাকে বিয়ে করছে মানে নীল ছেলেটাকে। নীলা, সত্যিটা কি তুই বলবি নাকি আমি? হ্যাঁ বাবা, আকাশ যা বলেছে সবই সত্যি। এই জন্য তুই ওই ছেলেকে ছাড়া আর কাউকে বিয়ে করবি না বলেছিলি? হ্যাঁ, ঠিক ধরেছ। তোর জন্য আমি নিজের বোনকে এতগুলো বছর কষ্ট দিয়ে এসেছি, কেন করলি এরকম? আকাশ বলেছিল তোমাদের বলে দিবে, সেজন্য আমি আর নীল এই প্ল্যানটা করি। বোন, আমাকে ক্ষমা করে দে। তুই যে ওর ভুলটা বুঝতে পেরেছিস, এটাই অনেক কিছু। তাহলে আপনার আর কোনো রাগ নেই তো? আমার ভাই যখন তার ভুল বুঝতে পেরে মাপ চেয়ে নিয়েছে, তখন আমার আর কোনো আপত্তি নেই। তাহলে সবকিছু তো মিটমাট হয়ে গেল। নীলার বিষয়টা বাকি রয়ে গেল। নীলা, তুই তোর স্বামীর বাড়িতে চলে যাবি কালকেই। তুমি জানো না আমি ঝগড়া করে এসেছি। ওই ছেলের কারণে তুই আমার সংসার নষ্ট করে দিয়েছিস। সে ছেলের কারণে তোর সংসারও নষ্ট হয়ে গেছে। যদি ওই ছেলে তোকে গ্রহণ না করে, আমি কিন্তু ওই ছেলেকে তো ছাড়বো না, সাথে তোকেও ছাড়বো না। কিন্তু ও কি করে এত কিছু জানে? ও আকাশের বন্ধু হয়। আকাশ ওকে পাঠিয়েছে আমাদের সাহায্য করার জন্য। তুই আমার সংসারটা এভাবে নষ্ট করে দিলি। তাও ভালো, কোনো শাস্তি পাওনি। তোরা যখন এসেছিস তখন এবার ভিতরে যা, আমি তোদের খাবারের ব্যবস্থা করতেছি। কি করার, থেকে যায় ওখানে সবাই। অনেকটা আনন্দ করতে থাকে। কয়েকটা দিন পরে আকাশে যাওয়ার সময় হয়ে যায়। আমাকে এবার ফিরতে হবে। আমি যাওয়ার পরেই আপনাদের ছেলে আপনাদের কাছে ফিরে আসবে। ওকে বলিও ও যেন আমাদের ক্ষমা করে দেয়। জি অবশ্যই বলবো। আর আপনার সবগুলো টিকা দেওয়া শেষ, এবার আর কোনো ভয় নেই। সত্যি তুমি আমার অনেক বড় উপকার করলে। কিছু কথা বলে বের হয়ে আসে, সাথে ইরাও আসে এয়ারপোর্টে। আবার কবে আসবে? 2 মাস পরে এসে বেরোবো, তখন না হয় তোমাকে একসাথে আমি নিয়ে যাব রাশিয়ায়। আমাদের সব কিছু তো এখানে। আমারও যে সবকিছু ওখানেই। তুমি ওখানে কথা বলে চলে আসো। বলবা যখন আবার তোমার প্রয়োজন হবে তখন তুমি যাবে। আচ্ছা, কথা বলে জানাবো। আর এই নাও, কি আছে এখানে? 100 টিকা আছে। তুমি না বললে আমাকে দেবে না? এখন তো আমরা অনেকটা স্বামী স্ত্রীর মতোই, সেজন্য তোমাকে না দিলে আর কাকে দেবো বলো? ইরার হাতে ওই বক্স দিয়ে কপালে একটা চুমু দিয়ে আকাশ ওর 5 জন রাশিয়ার সেনা নিয়ে এয়ারপোর্টে ঢুকে পড়ে। ইরাও ওর বাড়িতে চলে আসে। বাবা, এই নাও। কি আছে এখানে? তুমি নিজেই খুলে দেখো। ঠিক আছে, দাও। বক্স নিয়ে দেখতে থাকে। ভেতরে টিকা দেখে অবাক হয়। এতগুলো টিকা? আকাশ যাওয়ার সময় আমাকে দিয়ে গেল। কোন আকাশ? আরে, যেই টিকা আবিষ্কার করেছে। কি বলছিস? আমি তো ভেবেছিলাম 10টা টিকাও পাবো না, কিন্তু এখানে তো 100 পিস। এই অ্যাকাউন্টে টাকাগুলো পাঠিয়ে দিও। এটা কার অ্যাকাউন্ট? সরকারের যারা টিকাগুলো এনেছে তাদের থেকে সব মেডিকেলের লোকেরা কিনে নিচ্ছে। ঠিক আছে, দে। অ্যাকাউন্টে টাকা পাঠিয়েও দেয়। তারপর ইরাকে জিজ্ঞেস করে, আচ্ছা, ওই ছেলে তো বলেছিল তোকে কোনো টিকা দিবে না। শুধু টিকা না আব্বু, কয়েকটা মাস পরে ও তোমার জামাইও হবে। কি বলিস তুই? ও কি তোকে বিয়ে করবে? হ্যাঁ আব্বু, সবচেয়ে বড় কথা হলো ও আমার সাথে 5টা বছর পড়াশোনা করেছিল, তাও আমার সিনিয়র ছিল। কত রকমের ঝামেলা যে আমি ওর সাথে করেছিলাম তা তোমাকে বলে বোঝাতে পারবো না। তোর কথা কিছুই আমি বুঝতে পারছি না। তোমাকে এত কিছু বুঝতে হবে না। তুমি যে তোমার বন্ধুর ছেলেকে আসতে বলেছো, তাদের মানা করে দাও। কিন্তু এখন মানা করব কিভাবে বল?
আমি এত কিছু জানি না, তুমি ওনাদের মানা করে দাও। কখন যে তোর মাথায় কি চাপে তা আমি নিজেও জানি না। ঠিক আছে, মানা করে দিচ্ছি। আবির চৌধুরী তার বন্ধুকে মানা করে দেয়। ওইদিকে কিছু ঘন্টা পরে চলে আসে রাশিয়ার। তোমরা তাহলে গবেষণাগারের দিকে যাও, আমি বাসায় রেস্ট নিয়ে কালকে আসবো। ঠিক আছে স্যার। পরের দিন গবেষণাগারে আসে, এসে ডিরেক্টর রুমে আসে। তোমাকে দেখে ভালোই লাগলো, বসো তুমি। স্যার, আপনার সাথে আমার কিছু কথা ছিল। বলো কি কথা? আমি কিছু টিকা বানিয়ে সেগুলো গরিবদের দিতে চাই। সেটা তুমি দিতেই পারো। তাহলে আমি 5-6 দিন পর থেকে বানানো শুরু করব। যা তোমার ইচ্ছে। তা কেমন কাটলো তোমার দিনকাল? জি স্যার, অনেক ভালো। নিজের পরিবারকে পেলাম, ছোটবেলার সব কিছু ঠিক করে এলাম। তাহলে আর পরিবারের সাথে কোনো ঝামেলাই রইল না? না স্যার, কোনো ঝামেলা নেই। তবে একটা কথা। কি কথা বলো? আমি 2 মাস পরে বাংলাদেশে ফিরে যেতে চাই। মানে তুমি কি পুরোপুরিভাবে চলে যেতে চাইছো? পুরোপুরি বলতে ওখানেই থাকবো। যখন এখানে কোনো সমস্যা হবে তখন আমি এখানে চলে আসব। এত জার্নি কি করা সম্ভব হবে? কিন্তু পরিবার চায় আমি তাদের কাছেই থাকি, আর পরিবারও এখানে আসতে রাজি না। তুমি না থাকলে তো গবেষণাগারের অনেক ক্ষতি হয়ে যাবে। সেজন্য তো বললাম, যখন দরকার পড়বে তখন আমি চলে আসব। আমি বরং বাংলাদেশে তোমার জন্য আলাদা একটা গবেষণাগার তৈরি করি। স্যার, এতে অনেক সময় আর অনেক যন্ত্রপাতি সব মিলে প্রচুর খরচ। তো কি হয়েছে, তোমার জন্য এইটুকু তো করাই যায়। না স্যার, যখন প্রয়োজন হবে তখন আমি চলে আসব দরকার হলে। ঠিক আছে, যখন তোমার এটা ইচ্ছা তখন তাই করো। তবে যাওয়ার আগে। জি বলুন, শুনছি। আরও কয়েক লক্ষ টিকা বানিয়ে দিয়ে যাও। যারা টিকা নিয়েছিল সেই টিকা ওদের শেষ। তাহলে 5 দিন পরেই কাজ শুরু করছি। আপনি মেডিসিনগুলো আনার ব্যবস্থা করেন। ঠিক আছে, তাই করছি। উনিও মেডিসিন নিয়ে আসার ব্যবস্থা করতে থাকে। ওইদিকে আকাশও বাকি কাজগুলো চেক করতে থাকে। এইদিকে বাংলাদেশে এরা, আমি হাসি বলছি। জি ভাবি বলেন। আকাশ কবে ফিরবে তা কি তোমাকে বলেছে? আমাকে তো কিছু বলেনি, তবে বলেছে 2 মাস পরে আসবে। ওর কাগজপত্রগুলো ঠিক করে তারপর আসবে। যাক, তাহলে তো ভালোই হলো। জি ভাবি। কয়েকটা দিন পরে আকাশ আবারও টিকা বানাতে ব্যস্ত হয়ে পড়ে। 1 মাস পরে। আকাশ, তুমি কবে আসবে? এই তো 10 থেকে 15 দিনের ভেতরে। তোমার বাবাকে নিয়ে আসিও। আমার বাবা মা তো দেশেই থাকে। কি বলো? বাংলাদেশে তুমি আমার সাথে যাদের বাড়িতে ছিলে তারাই ছিল আমার বাবা মা। এসব কি বলছো তুমি? ওনারা তোমার পরিবার হলে এতগুলো দিন ধরে লুকালে কেন? ভেবেছিলাম তোমাকে পরে জানাবো, কিন্তু যখন জিজ্ঞেস করছো সেজন্য জানিয়ে দিলাম এখনই। কিন্তু তুমি যদি ফিরে আসো, ওনারা কি তোমাকে চিনতে পারবে? মুখের দাড়িগুলো ঠিক করে আসলে তখন ওনারা এমনিতেই চিনতে পারবে। চিনতে পারলে তো ভালোই। যেদিন আমি আসবো সেদিন ওনাদের তুমি বাড়ি থেকে নিয়ে আসার ব্যবস্থা করো। তাহলে আমি তোমার বাসায় এসে একসাথে বিয়ের দিন তারিখ ঠিক করে তারপর চলে আসবো ওখান থেকে। আচ্ছা, তাই হবে। কথা শেষ করে বাকি কাজ করতে থাকে। কিছুদিন পরে সবকিছু তাহলে ঠিক হলো? সত্যি আকাশ, তুমি যা করলে তা কিন্তু পুরো বিশ্বের লোকও মনে রাখবে। আমি আমার সবটা দিয়ে চেষ্টা করেছি, আর 3 বছর পরে আজকে সে রেজাল্ট পেয়েছি। একদম ঠিক বলেছ। তা কবে ফিরবে? এই তো স্যার, 3 দিন পরেই। আচ্ছা, আমি নিরাপত্তার সব ব্যবস্থা করছি। আমার দেশে এরকমটা তো হবে না। বলা তো যায় না। দরকার হলে আমার দেশ থেকেই সিকিউরিটি নিয়ে নেব। আচ্ছা, আমি তোমার দেশে জানিয়ে দিচ্ছি তোমাকে যেন ওনারা পুরো সিকিউরিটি দিয়ে রাখে। ঠিক আছে স্যার, যেমনটা আপনি ভালো মনে করেন। 3 দিন পরে সবকিছু ঠিক করে আকাশ রওনা দেয়। ওইদিকে ইরা আকাশের বাড়িতে এসে ওর পুরো পরিবারকে নিয়ে চলে আসে এয়ারপোর্টে। আর কতক্ষণ লাগবে? এই তো মা, 1 ঘন্টার ভিতরে বের হবে। সত্যি আমার ভাইকে আবারও দেখতে পারবো? কিন্তু ও দেশের বাইরে গেল কি করে? সেটা তো জানি না। ইরা, তুমি কিছু জানো? আমিও জানি না কোনো কিছু। আমাকে শুধু বলেছে আপনাদের যেন নিয়ে আসি, এখান থেকে আমার বাসায় যাবে। তোমার বাসায় কেন? আমাদের বিয়ের কথাবার্তা বলার জন্য।
এখান থেকে সব ঠিকঠাক করে তারপর আপনারা আবার বাড়িতে যাবেন। ঠিক আছে, তাই হবে। কিছুক্ষণ পরে আকাশ বের হয়। ওকে দেখে না চেনারই কথা, কিন্তু আকাশ তো ইরাকে আগেই ছবি পাঠিয়ে দিয়েছে, সেই জন্য ওর চিনতে কোনো অসুবিধা হয়নি। বাবা মা, ওই তো আপনাদের ছেলে। কোথায় আমার ছেলে? ইরা ইশারায় দেখিয়ে দেয়, সেই জন্য আকাশের বাবা মা দৌড়ে এসে জড়িয়ে ধরে। এরপর হাসিব। এত অভিমান করে চলে গিয়েছিস? একটি বারো কি আমাদের কথা তোর মনে পড়েনি? আমার সাথে তো যোগাযোগ করতে পারতি। কি করব বলো, তোমরা যা বলেছো আর মামা যা করেছে সেজন্য আর আসিনি। তবে তোমরা আমাকে মেনে নিয়েছো, এটাই আমাদের জন্য অনেক কিছু। এখন চল তাহলে। হ্যাঁ চলো বাবা। ওনাদের নিয়ে ইরাদের বাসায় আসে। বাসা দেখে আকাশের বাবা মা অনেক খুশি হয়। কিছুক্ষণ পরে, আপনারা রেস্ট নিন, বাবা একটু পরেই আসবে, তখন কথা বলে নেবেন। আকাশ, তুমি আমার রুমে আসো। আচ্ছা চলো। যে যার মতো রেস্ট নিয়ে খাবার খেয়ে নেয়। কিছু সময় পরে ইরার বাবা আবির চৌধুরী আসে। উনি এসে সবার সাথে কথা বলতে থাকে। কথা শেষ হলে, ওরা যখন একজন আরেকজনকে পছন্দ করে তখন আমার কোনো আপত্তি নেই। তাহলে ওদের বিয়ের দিন তারিখ ঠিক করে নেই। পরিবারের সবাই মিলে বিয়ের দিন তারিখ ঠিক করে নেয়। সাথে ওনারা গ্রামে এসে বিয়ের প্রস্তাব নিতে থাকে। 5 দিন পরে রাশিয়া থেকে আকাশের সাথে কাজ করার সবাই এক এক করে চলে আসে বিয়েতে। ডিরেক্টর থেকে শুরু করে প্রায় 100 বিজ্ঞানী এসেছে বিয়েতে। সবার জন্য আকাশ হোটেলে থাকার ব্যবস্থা করেছে। বিয়ের দিন কাজে এসে বিয়ে পড়িয়ে চলে যায়। তার কিছুক্ষণ পরেই, ওকে উঠিয়ে নে। তুমি কে? আমি কে তা কি তোদের বলতে হবে? ওনাকে না বললেও আমাকে তো বলতেই হবে। এখন তাহলে বলে ভালো। তোকে আমরা তুলে নেওয়ার জন্য এসেছি। এটা আবার কেমন গুন্ডা? বিয়ে বাড়িতে সবাই এসে বউকে উঠিয়ে নেয়, কিন্তু এরা তো দেখতেছি তার ঠিক উল্টো হয়ে গেল। এই, তোর বরকে আমাদের হাতে তুলে দে, নয়তো আমি এদের মেরে ফেলবো। কথাটা বলে ডিরেক্টরের মাথায় বন্দুক ধরে। এমন কিছু একটা ঘটে যাবে যা আকাশ কখনো ভাবেনি। তাও নিজেকে শান্ত রেখে, আমাকে নিয়ে তোর কি লাভ হবে বল? তোকে দিয়ে আমি টিকা বানাবো। টিকা বানাতে যে যন্ত্রপাতি আর মেডিসিন লাগবে সেগুলো না পেলে তো টিকা বানাতে পারবো না। ধ্যাত, যাও ভাবলাম তোকে উঠিয়ে নিয়ে টিকা বানিয়ে সেগুলো বিক্রি করব, আমি সহজেই তাতে কোটিপতি হয়ে যাব। এখন তো তার হলোই না। আমার ছেলে কি করে টিকা বানাবে? কেননা আপনার ছেলেই ওই ক্যান্সারের টিকা আবিষ্কার করেছে, আর ওর আবিষ্কারের প্রথম টিকা আপনি পেলেন, তাও কিনা তার হাত থেকেই। কথাটা শুনে আকাশের বাবা থেকে শুরু করে পুরো পরিবার অবাক হয়ে যায়। কেননা এরকম কিছু আকাশ হবে তা ওনারা ভাবতেই পারেননি। কি আমার আকাশই সেই ছেলে? হ্যাঁ বাবা, আর ও ছদ্মবেশে এসেছিল আপনাদের সাহায্য করার জন্য, আর ওর প্রতি আপনাদের ভুল ধারণাগুলো মুছে ফেলার জন্য। আর আমি ওকে অনেক খুশি। খুশি তো হবেই, আমার বিজ্ঞানী দেবরকে যে পেয়েছো। তাও যে সে বিজ্ঞানী না, ক্যান্সারের টিকা আবিষ্কার করা বিজ্ঞানী। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের গল্পটি এখানে শেষ হচ্ছে। তো আপনাদের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এছাড়া এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে সবার আগে আপনার কাছে আমাদের গল্পগুলো পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের মতো গল্প এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।